স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ এবং আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। জুলাই যা বাংলাদেশের রাজনীতিতে এক বিরাট পরিবর্তন নিয়ে এসেছে, বদলে দিয়েছে অতীতের সব রকম হিসেব নিকেশ। কেউ বলছেন এই 24 হচ্ছে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো, কেউ বলছেন স্বাধীনতা একবারই হয়, কিন্তু এরই মধ্যে প্রাণ গেছে অনেক, অসংখ্য মানুষের রক্ত ঝরেছে অনেক। কিন্তু এই জুলাই কি দিল আর কি নিল এ নিয়ে আজকে কথা বলবো, এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন শিক্ষাবিদ এবং অ্যাক্টিভিস্ট ডক্টর আনু মোহাম্মদ, রয়েছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার। আপনাদের দুজন কি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আনু মোহাম্মদ আমারও শিক্ষক এবং আমার অত্যন্ত প্রিয় একজন। আনু মোহাম্মদ জুলাইয়ের আন্দোলনে তিনি অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করেছেন, এমনকি প্রথমে সরকার পদত্যাগের মানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের জন্য রূপরেখাও তিনি দিয়েছিলেন। প্রথম দাবিটিও তিনি তুলেছিলেন দ্রোহ যাত্রা নামে। সব মিলিয়ে আজকে আনু স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য, এবং আপনারা কম বেশি অনলাইনে সবাই চিনেন নিঝুম মজুমদার ব্যারিস্টার, তিনি লন্ডনে রয়েছেন, এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য খুবই শক্তিশালী ভূমিকা পালন করছেন। প্রথমেই যদি যেতে চাই আনু মোহাম্মদ আপনার কাছে, যে এই জুলাইয়ে আপনি প্রথম, যেটি আমি শুরু করেছিলাম, আপনি প্রথম মানে সরকারের পদত্যাগ দাবি করেছিলেন এক দফা, সেটি কি রকম, এখন সেখান থেকে কি পেলেন, কি মনে হচ্ছে? প্রায় 9 মাস পেরিয়ে গেছে, আজকে 9 মাস 4 দিন 5 দিন বলা যেতে পারে। এটা তো এই কৃতিত্বটা আমাকে দেওয়া ঠিক হবে না, কারণ শেখ হাসিনার পদত্যাগের দাবি আসলে বেশ পুরনো। পদত্যাগ মানে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এই দাবিটা মোটামুটি বাংলাদেশের রাজনীতিতে অনেকদিন ধরেই ছিল। এটা 14 সালের নির্বাচনের পর থেকে এটা শুরু হয় আসলে, এবং তার মধ্যে দিয়ে সব যারা আওয়ামী লীগের সাথে সহযোগী দলগুলো ছাড়া বাকি দলগুলোর মধ্যে এই আলোচনাটা সবসময় ছিল। আর জুলাই মাসে যেটা হয়, একটু জুন মাস থেকে আন্দোলন শুরু হয়। আমি জুলাই মাসে পুরো সময়টাই হাসপাতালে ছিলাম। তো সেই হাসপাতালে থাকা অবস্থায় দেখেছি, টিভিতে দেখেছি বা খোঁজ খবর নিয়েছি, বা বাসা থেকেও দেখেছি, মানে বাসা থেকেও দেখেছি যে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, কিংবা আমাদের পাড়াতেও আর্মি এসছে, পুলিশ এসছে, ধরপাকড় হচ্ছে, এবং একের পর এক নির্বিচার হত্যাকাণ্ড হচ্ছে, এগুলো দেখেছি। এবং সেগুলোর ধারাবাহিকতায় 2রা আগস্ট যে দ্রোহ যাত্রা হয়, সেখানে আমি যে দাবিটা করি, এটা হচ্ছে ওই পরিস্থিতির পর্যালোচনার মধ্যে দিয়ে একটা নতুন ভাবে বিষয়টাকে উপস্থিত করা। এটা কি নতুন ভাবে স্যার, এটা কি নতুন ভাবে ছিল, নাকি আসলে ধারাবাহিক আন্দোলনের ধারাবাহিকতায় হয়েছে? মানে আকস্মিক, নাকি আসলে ধারাবাহিক আন্দোলনেরই ধারাবাহিকতা? না, একটা তো আন্দোলন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো, সেটা বিএনপি বলেন কিংবা বাম গণতান্ত্রিক জোট এবং আরো অন্যান্য দল, তারা যেটা বলছিল যে, কারণ 2008-এ তো নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ, এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনটা একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন ছিল, এবং সেখানে বিপুল ভোট পেয়েই আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। সেই নির্বাচনে বিজয়ের পরে 2014, 2018 এবং 2024 এই 3টা নির্বাচন আসলে কোনো নির্বাচন ছিল না। এটা খুবই প্রহসন ছিল, কিংবা এক ধরনের ডাকাতি ছিল। তো তার কারণে 2014 নির্বাচনের পর থেকে ওই দাবিটা উঠতে থাকে। আমি নতুন করে বললাম এই কারণে, ওইটা ধারাবাহিকতা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু এই সময় যে পরিস্থিতিটা তৈরি হয়, সেটাও আমরা জানি যে কোটা সংস্কারের একটা আন্দোলন শুরু হয়, যে আন্দোলনটার মধ্যে দাবিটা যেটা ছিল, এবং যারা দাবিটা তুলেছিল তারা কিন্তু তাদের মধ্যে ছাত্রলীগেরও অনেকে ছিল, যার কারণে যখন 5ই জুন থেকে আন্দোলনটা শুরু হয়, তখন দেখা যায় যে সরকার বেশ নমনীয় ছিল প্রথম পর্যায়ে, এবং বলা যায় যে 14ই জুলাই পর্যন্ত সরকারের নমনীয়তা ছিল। তার ফলে এটার অংশগ্রহণ বেড়েছে, তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে, এই সমস্ত। 14ই জুলাইয়ের পরে 15ই জুলাই, 16ই জুলাই থেকে যে ছাত্রলীগ যুবলীগের যে ভূমিকা শুরু হয় এবং যেরকম নির্বিচার হত্যাকাণ্ড শুরু হয়, তখন পরিস্থিতির মধ্যে সমাজের সকল অংশ, যে অংশগুলো কখনোই আগে রাজনৈতিক মাঠে আসে নাই, তাদের সবার মধ্যেই যে বহুদিনের পুঞ্জীভূত ক্ষোভ, ক্রোধ, সেটার একটা প্রকাশ ঘটে।
তারা চোখের সামনে যেভাবে হত্যাকাণ্ড দেখছিল, সেই পরিস্থিতিতে এটা পরিষ্কার হয় যে সমাজের সকল অংশের কাছেই এই সরকার অবশ্যই পদত্যাগ করতে হবে এবং এমন একটা সরকার গঠন করতে হবে যারা গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে পারে। সেইভাবেই 2রা আগস্টে এই দাবিটা উঠেছে। কিন্তু কিন্তু আমরা এখন যারা এই যে আন্দোলনকারী নেতৃবৃন্দ যারা রয়েছে তারা অনেকে এখন বলছেন তাদের 1 তারিখে জুলাইয়ের 1 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে তিনি এইটা পুরোটা আন্দোলন মেটিকুলাসলি ডিজাইনড, প্ল্যান্ড, তাই না? তো সেইভাবে আপনি 2 জুলাই যখন রূপরেখা দিলেন, তো আপনার সঙ্গে কি ডক্টর ইউনূসের আগে কোনো কথা হয়েছিল? ডক্টর ইউনূসের সাথে আমার বহু দশক কথা হয় না। ডক্টর ইউনূসের কাজ নিয়ে আমি বিভিন্ন সময় লিখেছি, কারণ তার মাইক্রো ক্রেডিট কিংবা সোশ্যাল বিজনেস এটা নিয়ে আমার ক্রিটিক অনেকদিন থেকেই ছিল। তার সাথে ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি। এখন যেটা হয় যে একটা আন্দোলনে যেমন শেখ হাসিনার পদত্যাগ হয়ে যাওয়ার পরে তখন এটার কৃতিত্ব নেওয়ার বিভিন্ন ধরনের চেষ্টা থাকে, তো তখন অনেকেই এরকম বলতে পারে। এটা আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি যে হয়ে যাওয়ার পরে তখন অনেকেই বলে যে হ্যাঁ আমরা 10 বছর আগে থেকে এটা চিন্তা করেছি, 15 বছর আগে এটা করেছিলাম। এইগুলি এই সমস্ত কথাবার্তার আমি কোনো মনে করি না যেগুলি কোনো গুরুত্ব দেওয়ার দরকার আছে। পরিস্থিতি যা আমরা দেখেছি, যেভাবে দেখেছি এবং যেভাবে ঘটেছে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর ধরেন সরকারের যে প্রসেসটা ছিল, মানে এই পুরো সবগুলো আন্দোলনকে আপনার খেয়াল করলে দেখবেন যে 1 জুলাই থেকে এই কোটা সংস্কার আন্দোলন একটা নতুন পর্যায়ে আসে যখন কর্মবিরতি শুরু হয়। এবং সেই সময় একই দিন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ধর্মঘটে থাকে, সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এবং সেগুলো ডেকেছিল শিক্ষক সমিতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, তারাই ডেকেছিল এই ধর্মঘট। তার ফলে পুরো সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কিন্তু অচল হয়ে যায় 1 জুলাই থেকে। এবং 1 জুলাই থেকে 14 জুলাই সরকার কিন্তু কোনো উদ্যোগই গ্রহণ করে নাই যে বিশ্ববিদ্যালয়ে না শিক্ষকদের সাথে বসা না ছাত্রদের সাথে বসা। এবং সেখানে দেখা যায় যে শিক্ষকদের আন্দোলন নিয়েও শেখ হাসিনার যেরকম যেভাবে স্বভাব সুলভ তার যে বক্তব্য, যে ধরনের হাসি ঠাট্টা কিংবা ব্যঙ্গ করা, ঠিক আছে ওরা ক্লান্ত হোক তারপরে কথা বলবো, ওই শিক্ষকদের এই শিক্ষক সমিতি সবগুলোই কিন্তু সরকারি দলের প্রতি খুবই নমনীয় এবং অনুগত শিক্ষক সমিতি ছিল। তারা যে আন্দোলনে গেল সেই আন্দোলনের সেইটাকেও গুরুত্ব দেয় না সরকার, মানে সরকার শিক্ষক শিক্ষার্থী। আমি তখন ফেসবুকে লিখেছিলাম যে এই যে গুরুত্ব দিচ্ছে না সরকার, এটা একটা কারণ হচ্ছে যে শিক্ষার ব্যাপারেই তাদের গুরুত্ব নাই, বিশ্ববিদ্যালয় অচল হলে তাদের কিছু আসে যায় না। দ্বিতীয়ত হচ্ছে যে এই আন্দোলনগুলির মধ্যে যারা আছে শিক্ষক এবং শিক্ষার্থী, 2 জায়গাতেই আওয়ামী লীগ ছাত্রলীগের অনেক লোকজন আছে। সুতরাং সরকারের ধারণা যে অতীতের আরো অনেক আন্দোলনের মতো এদেরকেও একটা সময় এরা হয় আত্মসমর্পণ করবে কিংবা কেনাবেচা করে আন্দোলনটা শেষ করবে। তার ফলে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। তার ফলে পুরো আন্দোলনটাকে নিয়ে যেভাবে সরকার এটা একটা অভ্যাসে পরিণত হয়েছিল। বিশেষত 7 জানুয়ারি নির্বাচনের পরে ঔদ্ধত্যটা আরো বেড়েছিল যে জনগণের মধ্যে থেকে যে দাবি উঠছে কিংবা আন্দোলন হচ্ছে এগুলো কোনো কিছুই গুরুত্ব না দেওয়া এবং তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা তো একটা ধারাবাহিকতা আমরা দেখেছি। সেই ধারাবাহিকতায় কারণেই এই আন্দোলনটাই পরবর্তীকালে সরকার যখন ভয়ঙ্কর দমন পীড়নের দিকে গেল তখনই কিন্তু এই সরকার পদত্যাগের কথাটা আসলো। এবং সরকার পদত্যাগের কথাটা কিন্তু আগে আসে না, এবং কোটা সংস্কার আন্দোলনে যারা ছিল তারা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছেন, এই সমস্ত এই ধরনেরই তৎপরতা ছিল সেই সময়, কিন্তু সরকার সেটাকে গুরুত্ব কিন্তু স্যার আমি বুঝতে পেরেছি স্যার, কিন্তু আপনি যে রূপরেখা দিয়েছিলেন আমি তো আশা করেছিলাম হয়তো সেনাপ্রধান যখন সবাইকে ডাকলেন অন্তত আপনি সেখানে থাকবেন, আপনাকে তো দেখলাম না সেখানে। ডাকে নাই, সেই জন্য দেখেন না কেন তাহলে? যে এই কি পেলেন, মানে যেটি শিরোনাম আমি করেছি জুলাই কি দিল আর কি নিল? না, একটা তো দিল যে একটা স্বৈর শাসন যেটা ভয়ঙ্কর রকম জগদ্দল পাথরের মতো পরিণত হয়েছিল সেটা যে চিরস্থায়ী হইতে পারে না, এবং জনগণের একটা জীবন দিয়ে হলেও তাদের যে পতন, তাদের যে চিরস্থায়ী ক্ষমতা বলে কিছু নাই, এটা একটা নিশ্চিত হয়েছে। আর নিল তো অনেক জীবন নিল, অনেক মানুষ, হাজার হাজার মানুষ এখন। কিন্তু এখন যে আন্দোলনটি হলো স্যার, যে আন্দোলনটি হলো, আওয়ামী লীগ এটিকে আন্দোলন বলেই স্বীকার করে না। আমরা এখন শেখ হাসিনার বক্তব্য দেখছি, তিনি বারবার করে বলেছেন যে যদি তিনি সেন্ট মার্টিন দেন, যদি তিনি এয়ারবেস করতে দেন,
তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারেন। এটি এই আন্দোলনের বহুদিন আগের কথা, বহুবার তিনি একই কথাই কিন্তু বলেছেন। তো তিনি এখন, এবং আওয়ামী লীগ বলছে এটি কোনো আন্দোলনই ছিল না, এটি ছিল একটা ষড়যন্ত্র, পাশ্চাত্যের পশ্চিমাদের একটি গভীর ষড়যন্ত্র, বাংলাদেশের বঙ্গোপসাগরে তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশের ভূমিকে তারা একটি যুদ্ধক্ষেত্র বানাতে চায়। এই তো এই অভিযোগ, এখন আমরা তো এর সত্যতাও দেখছি। তাহলে কি মনে হয় আপনার যে আসলে কোথাও কোনো গরমিল হয়েছে কিনা? না, হাসিনা সরকারের এটা ধরেন বহু বছরের একটা প্রবণতা ছিল যে অস্বীকারের সংস্কৃতি, মানে জনগণ একটা বিষয় আন্দোলন করছে সেটাকে চক্রান্ত বলা, কিংবা মানে জনগণের যে জেনুইন দাবিগুলি ছিল, সেটা শ্রমিক হোক, শিক্ষার্থী হোক, নারী হোক, কিংবা অন্যান্য পেশাজীবী হোক, সবকিছুকে অস্বীকার করার একটা প্রবণতা আমরা আগে সবসময় দেখেছি। সুতরাং ওইটারই ধারাবাহিকতা ছিল এটা। ষড়যন্ত্রের কথা যেটা, আপনি যখনই একটা দেশে একটা আনস্টেবল সিচুয়েশন হয়, তখন যুক্তরাষ্ট্রের মতো সাম্রাজ্যবাদী দেশ কিংবা সাম্রাজ্যবাদী বিশ্ব, কিংবা ধরেন ভারত, চীন, যারা শক্তিশালী পক্ষ, তারা তো বিভিন্ন ধরনের সুযোগ তারা নেবেই। তাদের তো বিভিন্ন ধরনের যোগাযোগ আছে, এখানে এখানে তাদের সাপোর্ট বেজ আছে, সমর্থক গোষ্ঠী আছে। সুতরাং তারা তো এগুলি নিতেই থাকবে। কিন্তু সেইটা তারা নিচ্ছে বলে, সেই সুযোগটা তারা গ্রহণ করছে বলে এই পুরো আন্দোলন এবং আন্দোলনের মধ্যে যে বিভৎস হত্যাকাণ্ড, সেটা তো খারিজ হয়ে যায়। শেখ হাসিনাকে তো জবাব দিতে হবে কেন তিনি এই হত্যাকাণ্ড করেছেন এবং কেন তিনি জনগণের হত্যাকাণ্ড পুলিশ ঘটায়নি। এমনকি যে সমস্ত ছবি আমরা ভিডিও দেখতে পাচ্ছি, তারা বলছে এটা স্নাইপার। আপনি জানেন যে ডক্টর ব্রিগেডিয়ার সাখাওয়াত তিনি পর্যন্ত বলেছেন এটা 7.62 গান। নিজু মজুমদার, আপনি শুনছিলেন যে প্রফেসর আনু মোহাম্মদের বক্তব্যগুলো, সেক্ষেত্রে আপনাদের কি বক্তব্য রয়েছে? অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আপনার মাধ্যমে আমি একটা প্রশ্ন আনু ভাইকে করতে চাই। সেটা হলো যে উনি বলেছেন যে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। র্যাব শব্দটা বলেছেন কিনা আমি ভুলে গেছি। র্যাব বলেন, হ্যাঁ আমার একটা ভুল হতে পারে। হেলিকপ্টার। আচ্ছা, আমি একটু আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কোন এলাকা থেকে, আপনি বলেছেন আপনি এটা দেখেছেন, আপনি কোন এলাকা থেকে দেখেছেন? আমি খিলগাঁও থেকে। খিলগাঁও আমি এটা লিখছিলাম পরে যে আমার পড়ার ঘরের জানলা দিয়ে, আচ্ছা, পড়ার ঘরটা ছোট কিন্তু জানলাটা অনেক বড়, সেই জানলা দিয়ে আকাশ দেখা যায়। সেই আকাশ থেকে যে এরকম একটা দৃশ্য দেখতে হবে এটা আমি ভাবি। ওখানে হেলিকপ্টার একের পর এক আসছে এবং সেই একটা পর্যায়ে হেলিকপ্টার থেকে ফেলা হলো, তারপর বিরাট শব্দ হলো এবং সেখানে চিৎকার, আত্মচিৎকার। এটা হলো খিলগাঁও এবং এটা ঘটনাটা ঘটেছে রামপুরা ওই এলাকা, টেলিভিশন ওই এলাকা। এটা কয় তারিখের দিকে হবে? এটা যে সময় খুবই একের পর এক, মানে এটা অবিশ্বাস্য মাত্রায়, যে সময় এটা বোধহয় 18, 19, 19 এরকম হবে। আচ্ছা, ইনফ্যাক্ট যদিও আমি জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্টটা তারা দিয়েছে বাংলাদেশের এই আন্দোলনের ক্ষেত্রে, যদিও সেটাকে আমি আসলে রিভার্ট করেছি, এটাকে আমি বলেছি যে এটার কোনো ক্রেডিবিলিটি নাই। ইনফ্যাক্ট এরকম একটা রিপোর্টের ভেতরেও আসলে এই গুলির কথাটা রামপুরা বা খিলগাঁও থেকে হয়েছে এমন দাবি তারাও করেনি। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। এটা একটা নতুন তথ্য আমরা পেলাম, সম্ভবত মানে এটা একটা নতুন তথ্য আমরা পেলাম, কারণ এখন পর্যন্ত যে এভিডেন্স গুলো আছে সেখানে র্যাবের তরফ থেকে এটাকে অস্বীকার করা হয়েছে। স্বাভাবিকভাবে এটা আদালতের বিচার্য বিষয়, কিন্তু আমি বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধেই যায় এই ধরনের একটা রিপোর্টকে যদি আমি বলি, আপনার জাতিসংঘের হিউম্যান রাইটস এর রিপোর্ট, তাহলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে খিলগাঁওয়ের কথাটা সেখানে একেবারেই নেই। রামপুরার কথা আছে, সেটা 18 বা 19 তারিখ, যেটা ওনার কথার সাথে মেলে, কিন্তু সেটা সাউন্ড গ্রেনেড, গুলির কথা বলা নেই আসলে। হ্যাঁ, তো আকাশ থেকে জানালার দরজা থেকে কোনটা গুলি আর কোনটা সাউন্ড গ্রেনেড কিংবা কোনটা টিয়ার গ্যাস, এইটা একটু নিশ্চিত হওয়াটা একটু কঠিনই বটে। এটা আমার অবস্থান আর কি, আমার অবস্থান। আপনার আরেকটা কথা মনে আছে আর কি, মানে যেই কারণে আপনার ক্রেডিবিলিটি নিয়ে আমার খানিকটা একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে চাই, ডেভিড বার্গম্যানের ব্যাপারে একবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনি সম্ভবত সাক্ষী দিতে গিয়েছিলেন। হ্যাঁ, আদালতের সূত্র বলছে যে আপনি আসলে পুরো রায়টা না পড়েই ওইখানে একটা সাক্ষী দিয়েছেন। আমি জানি না কতটুকু সত্য বা মিথ্যা, যেটা আমি পরবর্তীতে এটা নিয়ে লিখেছি এবং রায়টার ভেতরে আছে যে আপনি আসলে
ওই ডেভিড বার্গম্যান কি বলেছে এক্স্যাক্ট আপনার কোনো আইডিয়াও ছিল না। তা আমি যদি অতীত ইতিহাসটা ধরি, অর্থাৎ আপনার ক্রেডিবিলিটির বিষয়টাই ধরি, তাহলে দেখা যাচ্ছে এরকম যে আপনি অনেক কিছু না জেনে মন্তব্য করেন। আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, নট চার্জিং ইউ, এটা আমার একটা অভিমত, আপনি জবাব দিতে পারেন। এক নম্বর কথা, আপনি পুরো বক্তব্যের ভেতরে বারবার বলেছেন যে শেখ হাসিনাকে জবাব দিতে হবে কেন খুন করেছে, কিন্তু আমরা আজকেও দেখলাম, এটা খুব একটা লেটেস্ট বক্তব্য, সেটা হচ্ছে যে এই যে অবৈধ দখলদার সরকারের যে একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তিনি বলছেন যে এটা একটা রেজিম চেঞ্জ আন্দোলন ছিল, এটা আগে থেকেই একটা চক্রান্ত করা, এটা চক্রান্ত শব্দটা বলেনি, তিনি বলেছেন এটা একটা প্রি প্ল্যান্ড, আগে থেকে একটা রেজিম চেঞ্জের আন্দোলন, কথা শেষ। এখানে 2000 লোক মারা গেছে না কত মারা গেছে এটা ডাজন্ট ম্যাটার, এই কথাটা বলেছে কোট আনকোট। এছাড়াও আমরা আরেকজন সমন্বয়ক হাসিব আল ইসলাম, তাকে আমরা টিভিতে বলতে শুনেছি যে যদি পুলিশকে না মারা হতো, যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, তাহলে আন্দোলনটা সফল হতো না। এছাড়াও আমরা বিএনপির বেশ কিছু নেতাদেরকে দেখেছি, বিশেষ করে বরিশালের এক বিএনপি নেতাকে আমরা বলতে শুনেছি যে পুলিশকে হত্যার পেছনে তাদের একটা বড় ধরনের হাত ছিল, এবং এইটা যদি না করা হতো তাহলে আসলে এই আন্দোলনটা তাদের ভাষাতে সফল হতো না। আপনি আপনার বক্তব্যে এটাও বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগ করা যাওয়ার পর অনেকে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টের 106 নম্বর অনুচ্ছেদ মোতাবেক যেই কাগজটা আনা হয়েছে সেটাকে চ্যালেঞ্জও করা হয়েছে, যে চ্যালেঞ্জের কাগজপত্র কোর্ট দেখাতে পারেনি। ফলে আপনি কিসের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এটা একটু আমার কৌতূহল, কারণ আপনার লেখালেখির সাথে আমি একটা দীর্ঘ সময় ধরে পরিচিত, আপনার কর্মকাণ্ডের প্রতি আমার এক ধরনের শ্রদ্ধা আছে, আপনার অনেক দ্বিমত আমি করি, আপনার অনেক বিরোধিতা আমি করি, কিন্তু আপনার অনেক কর্মকাণ্ডের সাথে আমার একদম একমত আছে। বিশেষ করে বাংলাদেশের তেল গ্যাস খনিজ সম্পদের ব্যাপারে আপনার যেই আগ্রহ, সেই বা আপনি যেই কাজগুলো করছেন, অনেকেই বলে যে আপনি পশ্চিমাদের একজন লোক, কিন্তু আমি এটা কখনোই মানতে চাই না। আমি মনে করি যে ব্যক্তিগত সমস্ত স্বার্থের ঊর্ধ্বে আপনি কাজটা করেন, কিন্তু সেখানে আমার বিরোধিতা আছে। কিন্তু আমার একটা জিনিস জানার ইচ্ছা, আমি জানি না আপনি যদি লিখে থাকেন তাহলে নিশ্চয়ই সেটা জবাব আমরা জানবো, সেটা হচ্ছে যে এই যে এক নাকি একটা বৈঠকে একটা পাশ হলো প্রায় 7,000 কোটি টাকা এক্সট্রা, যেটা ডিপসিতে এক্সিলেট এনার্জিকে দেওয়া হলো, যেটা আমরা দেখলাম যে এক্সিলেট এনার্জি ফিরে যাও, তোমরা এখানে থাকতে পারবে না, এরকম কয়েকটা সংগঠনকে আমরা প্রতিবাদও করতে দেখলাম গত 7-9 এপ্রিল, সেই ছবিগুলো দেখলাম। তারপরে আমরা তারপরে বন্দরের আপনার ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেওয়া হয়েছে, যেটা আমেরিকান নেভির তত্ত্বাবধানে থাকে এবং পাকিস্তানি নেভিকেও তত্ত্বাবধান করে, এদেরকে নিয়ে একটা সিরিয়াস কোশ্চেন আছে। তারপর করিডোরের প্রসঙ্গ, এই ব্যাপারে তেল গ্যাস বন্দর কমিটিকে আমি এখনো পর্যন্ত কোনো জরুরি ভূমিকা নিতে দেখিনি। এটা কেন? শহীদুল ইসলাম একটা ফেসবুকে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিয় প্রশ্ন তুলেছেন, এই প্রশ্নটি অনেকেই তুলছেন যে তেল বিদ্যুৎ খনিজ সম্পদ কমিটি এখন কোথায়? এটা একটা প্রশ্ন বটে, এটা আমাদের সকলেরই খুবই প্রশ্ন, এবং এর আগে আপনি এরকম আন্দোলনতে গিয়ে আপনার নিজের শারীরিক অঙ্গহানিও হয়েছে, যেটার জন্য আমি ফেসবুকে ব্যক্তিগতভাবে লিখেছিলাম, যেটার জন্য আমি ব্যথিত হয়েছিলাম। যতই আপনার বিরোধিতা নানান জায়গায় করেছি, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে কোথাও আহত আক্রান্ত বোধ হলে সেটা আমাদের জন্য কনসার্নের। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে আপনি এখানে যে তথ্যগুলো দিলেন, সেই তথ্যগুলোর মধ্যে আমার অনেক প্রশ্ন, যেমন আমি অলরেডি করেছি। এবং আরেকটা ব্যাপার যেটা হয়েছে যে আপনি যে খুনের দায়টা মাননীয় প্রধানমন্ত্রীর উপর দিতে যাচ্ছেন, আমি একটু সিরিয়াসলি জানতে চাই যে এগুলো তো খুবই সাবজুডিস একটা ম্যাটার। এরকম একটা সাবজুডিস ম্যাটারে আপনার মতো এরকম একদম অসাধারণ একজন ইকোনমিক্সের একজন টিচার, তিনি কিভাবে বলেন যে প্রধানমন্ত্রীকেই সমস্ত খুনের দায়টা নিতে হবে, এবং এই যে ওপেন স্টেটমেন্ট দিচ্ছে এই জঙ্গিরা বা ছাত্রবেশী জঙ্গি, যাদেরকে আমি জঙ্গি বলি, এদের ব্যাপারে আপনার কোনো বক্তব্য নেই, এদেরকে আপনি ছাত্র বলেই বারবার বলছেন, এবং এরা ওপেনলি বলার পরেও আপনি তাদেরকে কোনোভাবে বলছেন না দায়টা তাদেরকেও নিতে হবে। আমি সেই সময়টাতে আপনার চেন্নাইতে ছিলাম আমার মায়ের চিকিৎসার জন্য, তো আমার বিরুদ্ধে এখনো পর্যন্ত 18টা হত্যা মামলা হয়েছে, গণহত্যার মামলা হয়েছে। আপনি এটা নিয়ে দেখেছি, আপনি এটা নিয়ে সরব হয়েছেন, বলেছেন, কিন্তু এই যে একটা আপনি বারবার স্বৈরাচার বলছেন, স্বৈরাচারের কথা বলছেন, এই যে শিক্ষকদেরকে অপমান করা, পদত্যাগে বাধ্য করা, হত্যা করা, জবাই করা, রাস্তার মধ্যে পেটানো, কেউ আওয়ামী লীগ সমর্থন করেছে, কদিন আগে দুজন আপনার অভিনেতা সিদ্দিককে মেরেছে, তারপরে একটা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্য দিয়ে গেছি বা যাচ্ছে দেশ। আমি আসলে এটাও জানতে চাই যে স্বৈরাচারটা ঠিক
কোনটা করলে স্বৈরাচার হয়, বা স্বৈরাচার একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম আছে কিনা যে এতদিন পর্যন্ত করলে সেটা স্বৈরাচার হয়। আমার এগুলো একটু জানার ইচ্ছা, বিকজ আমি আগেই বলেছি যে আপনার না না শেষ, আমার প্রশ্ন শেষ, প্রশ্ন শেষ। এবং আমি এটাও বলে রাখি যে আপনাদের যে সর্বজন কথা ম্যাগাজিনটা বের হয়, এটা একটা নিয়মিত পাঠক, আমি আপনাদের লেখালেখি চিন্তা ভাবনার সাথে আমি অত্যন্ত ক্লোজলি পরিচিত। অনেক ধন্যবাদ। বুঝতে পেরেছি। প্রফেসর আনু মোহাম্মদ, অনেকগুলো প্রশ্ন কিন্তু অবতারণা হয়েছে এখানে। প্রথমত আমারও খুব জানতে ইচ্ছে করে যে আপনি সারা জীবন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, আমিও আপনার সঙ্গে 2-4টে মিছিল মিটিং এ ছিলাম। তো এখন যখন সত্যি সত্যি সাম্রাজ্যবাদ আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট চোখের সামনে দৃশ্যমান, একটিও টু শব্দ আপনারা করছেন না কেন স্যার? এইটা তো কথাটা তো ঠিক হইল, টু শব্দ করছেন না মানে টু শব্দটা বল কি করলে টু শব্দ হয়? কোন প্রতিবাদ দেখছি আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করেছি, সেই গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে এর মধ্যে অনেকগুলো কর্মসূচি হয়েছে, সাংবাদিক সম্মেলন হয়েছে, সভা সমাবেশ হয়েছে, যেগুলিতে আপনারা যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন এগুলো বলেছি। আমরা আজকেও একটা লেখা প্রকাশিত হয়েছে প্রথম আলোতে, সেইখানে এইসব বিষয়গুলো আমি তুলেছি। টু শব্দ করছি না এই কথাটা তো খুবই ভুল অভিযোগ, জেনে শুনে তারপরে বলতে হবে। কারণ আগে যে সমস্ত সমস্যাগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি সেগুলির ব্যাপারে এখনো আমরা কথা বলছি, কারণ আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলা হয়েছে তার থেকে বাংলাদেশ এখনো অনেক দূরে। যাই হোক, নিজুমকে ধন্যবাদ, অনেকগুলো বিষয় বলেছেন, এগুলি প্রশ্ন করলে উত্তর দিতে সহজ হয় বা বিষয়গুলো পরিষ্কার করা যায়। প্রথমে আমি বলি যে তথ্য না জেনে কথা বলা, এটা আমি সবসময় চেষ্টা করি যে যথাযথভাবে তথ্য জেনে তারপরে কথা বলা। সেইটার কোনো কোনো ক্ষেত্রে তার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমি এখন পর্যন্ত আমার জানা মতে কখনো তথ্য না জেনে কোনো কিছু আমি বলিনি। ডেভিড বার্গম্যানের কথা যেটা বললেন নিঝুম, সেই সময় নিঝুম লিখেছিলেন, আমার মনে আছে, এখন মনে পড়ছে যে নিঝুম বেশ কড়া ভাষায় আমার বিরুদ্ধে লিখেছিলেন। তো সেইখানে কিছু ভুল তথ্যও ছিল, যেমন তুহিন আফরোজের বিষয়টাও ছিল, কেউ এনেছিল যে তাকে অসম্মান করে কোনো কথা, যেটা আমি পরে বলেছি যে কখনোই এই ব্যক্তিগত আক্রমণ বা তুহিনের বিরুদ্ধে কেন আমি বলতে যাবো, তার প্রতি তো আমার যথেষ্ট সহানুভূতি ছিল, যেহেতু তিনি যুদ্ধাপরাধী বিচারের সাথে যুক্ত ছিলেন। ডেভিড বার্গম্যানের ব্যাপারটা হচ্ছে যে ডেভিড বার্গম্যান একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, যে স্টেটমেন্ট একটা খবরের কাজ করেছিলেন, যে কাজটার মধ্যে তিনি শহীদের সংখ্যা নিয়ে এবং বিচার প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন উত্থাপন করেছিলেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সেই ডেভিড বার্গম্যান এখনো ইন্টারন্যাশনাল কোর্ট ট্রাইব্যুনাল যেটা আছে, যারা শেখ হাসিনার বিচার করতে যাচ্ছে, তাদেরও কনসিস্টেন্সি কিংবা ভুলভ্রান্তি সেগুলো নিয়ে এখনো আবার ডেভিড বার্গম্যান লিখছে। কাজে ডেভিড বার্গম্যানের এই ভূমিকাটা নতুন ছিল না। তো ডেভিড বার্গম্যানের ব্যাপারে যেটা মনে হয়েছিল তখন যে তিনি বোধহয় যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলছেন, তো তার ব্যাপারে আমার আস্থাটা তৈরি হয়েছিল, কারণ তিনি প্রথম গণহত্যা নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করেছিলেন এবং সেখানে ঘটনাক্রমে আমিও যুক্ত ছিলাম এবং আমি অভিনয় করেছিলাম একজন শহীদ বুদ্ধিজীবী। ওই সময় থেকেই ডেভিড বার্গম্যানের, সুতরাং ডেভিড বার্গম্যানের ব্যাপারে আমার একটা কনফিডেন্স ছিল যে অন্তত যুদ্ধাপরাধীর পক্ষে তার হলো যে একটা সাংবাদিকতা, অবজেক্টিভ সাংবাদিকতার জন্য প্রশ্ন তুলেছিল, সেইটা আদালত তাকে তার বিরুদ্ধে শাস্তি দিয়েছিল, তাকে দাঁড় করিয়ে রেখেছিল। সেইটা ব্যাপারে একটা সিগনেচার ক্যাম্পেইন হয়, যেটা ঠিক হচ্ছে না যে একজনের মতামতের জন্য তাকে কেন শাস্তি দেওয়া হয়। তখন সেই সিগনেচার ক্যাম্পেইনে আমিও 50-60 জনের মতো ছিল, তার মধ্যে আমিও ছিলাম। সেইটাকে আদালত অবমাননার আমাদেরকে ধরা হয় এবং আমাদেরকে তখন হাজির করা হয়, এবং সেখানে আদালত আমাকে জিজ্ঞাসাও করেন যে কি কারণে আপনি এটা করলেন। তখন আমি ডেভিড বার্গম্যানের ভূমিকা এবং আমি কি ভেবে সেটা করেছি সেগুলি খুব স্পষ্টভাবেই বলেছিলাম আদালত। তো যাই হোক, সেটা হচ্ছে একটা। আরেকটা আপনি যেটা বললেন যে হেলিকপ্টার থেকে কি ফেলেছে, না, এটা আমি সমরাষ্ট্র বিশেষজ্ঞ না, ওইখান থেকে কি ফেলা হয়েছে সেটা তো আমি জানি না, কিন্তু খুবই এমন কিছু জিনিস ফেলা হচ্ছে যেটা খুবই বিষাক্ত এবং সাথে সাথে সেটার বিরাট হতে পারে, এটা সাউন্ড গ্রেনেড হতে পারে, কিন্তু সাথে সাথে সেখানে হতাহত হয়েছে এবং তারা ওইখানে যারা উপস্থিত ছিল তাদের সাক্ষ্য আমি পেয়েছি, তাদের সাথে কথা হয়েছে, ওইখানে সাথে সাথে হতাহত হয়েছে। এখন টিয়ার সেল লেগেও তো হতাহত হয়, সাউন্ড গ্রেনেড দিয়েও হতাহত, কিন্তু এটা হেলিকপ্টার থেকে এই ধরনের অপারেশন এটা আমরা বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেখি। এবং একটা পর্যায়ে এমন হয়েছিল যে শিক্ষার্থীদের যে আন্দোলন হচ্ছিল সেখানে পুলিশ সেখানে কোলাতে না পেরে ছাদে চলে গেছিল এবং হেলিকপ্টার থেকে নিয়ে তাদেরকে সেখান থেকে রেস্কিউ করা হয়েছিল। এরকম
এইরকম একটা পরিস্থিতি। এবং শেখ হাসিনাকে যে আমি দায়ী করি বলছি, যে কোনো ব্যক্তি যিনি রাষ্ট্রের প্রধান দায়িত্বে থাকেন তাকেই তো দায়িত্ব নিতে হবে। এখন তিনি যদি এমন হয়, তিনি যদি বলেন যে এটা, আমরা আগে সবসময় শুনেছি, এখনো এই ধরনের কথা শুনছি যে এটা একটা চক্রান্ত, এটা বিএনপি জামাত করেছে, এটা আমি সারাক্ষণ শুনতাম। যখনই কোনো ঘটনা ঘটতো তখনই আমরা শুনতাম। বিএনপি জামাত যদি করেও থাকে এই ঘটনাগুলো, সেটা দমন করার জন্য তো রাষ্ট্রযন্ত্রের নানা রকম বাহিনী আছে, তাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদের বাহিনী আছে, তাদের মিডিয়া আছে, মিডিয়া তো তাদের নিয়ন্ত্রণেই ছিল। তো এই সমস্ত জিনিসগুলো, তার মানে যেই করুক না কেন, এটার দায়িত্ব, যেমন যে কোনো একজন কৃষক যদি ভালো ফলন করে তার কৃতিত্ব যেমন প্রধানমন্ত্রীর কাছে যায়, এবং গেছে অনেক সময়। আমরা প্রধানমন্ত্রীর অনেক সুনাম শুনেছি যে কৃষি উৎপাদন ভালো হয়েছে, মাছের উৎপাদন ভালো হয়েছে। সেটার কৃতিত্ব যদি তার কাছে যায়, তাহলে সেই সময় দেশে যা যা ঘটবে, যদি খারাপ কিছু ঘটে, সেটার দায়িত্ব তো তাকেই নিতে হবে এবং তাকে সেটা ব্যাখ্যা করতে হবে। এখন অস্বীকার করার যে প্রবণতাটা, এইটা কোনো সমাধান না। এটা বরঞ্চ স্বীকার করে, যদি তার ভুল হয়ে থাকে ভুলটাকেও স্বীকার করে, এটা হচ্ছে রাজনৈতিক ভাষা, সেইভাবে অগ্রসর হওয়া। এখন স্যার আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, এটা যতই ষড়যন্ত্র হোক না কেন, যেহেতু সরকারে আওয়ামী লীগ ছিল, এখানে আমার কিছু সম্পূর্ণ প্রশ্ন ছিল সুলতানা আপা। জি 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 নিজু মজুমদার বলুন। আমার কিছু সম্পূরক বক্তব্য ছিল। হ্যাঁ, বক্তব্যের শুরুতে কিন্তু আনু ভাই কথাটা পরিষ্কার করে বলেছেন, আমি যদি ভুল না করে থাকি, যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। যখন এখন বক্তব্যটা দিলেন তিনি বলেছেন ইয়েস, আমি সমরাস্ত্র বিশেষজ্ঞ নই, আমি জানি না এক্স্যাক্টলি কি ফেলা হয়েছে। আমি একটা লিড করেছি, আমি বলেছি সাউন্ড গ্রেনেড। আনু ভাই সেটাকে লিড গ্র্যাব করেছে এবং তিনি বলেছেন হ্যাঁ এটা বিষাক্ত একটাই ছিল। কিন্তু প্রথমে আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে গুলি। এটা হচ্ছে প্রাণঘাতী, এবং লেখার মধ্যে না, কিন্তু না, যেখানে আপনি জিনিসটা জানেন না, মানে এটা তো খুবই সিরিয়াস একটা অ্যালিগেশন না। মানে আমি যেহেতু নিজের লয়ার, আসলে আমি ব্যাপারগুলো খুবই সিরিয়াসলি নেই। আপনার মতো একজন শিক্ষক, বাংলাদেশের অন্যতম 10 জনের মধ্যে একজন, আমি আপনাকে মানবই। আপনার মতো একজন শিক্ষক অন্য টম ডিক অ্যান্ড হ্যারি কি বললো এটা আমার জানার কথা না। আপনি যখন বলেন আপনি নিজের চোখে গুলি করতে দেখেছেন, তখন সেটার অনেক গুরুত্ব থাকে অ্যাজ এ পার্সন এবং আপনার প্রিভিয়াস হিস্ট্রি অনুযায়ী। বলেছি যে এটাকে শুধু শুধু জটিল করার দরকার নেই, ওইখান থেকে একটা বিষাক্ত, আপনি গুলির কথা বলেছেন, প্রাণঘাতী জিনিস না আপনি প্রাণঘাতী বলেছেন পরে। এখন আপনার তো এটা আপনি যেহেতু জানেন না, যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, এখন ওইখান থেকে কি ফেলা হয়েছে, কারণ র্যাব দাবি করেছে যে আগুনের জন্য তারা পানিও ফেলেছে। এখন তারা কি পানির জন্য, এখন আলটিমেটলি ব্যাপারটা যেহেতু এখন আপনার একটা কথা রেফারেন্স হিসেবে ভবিষ্যতে ব্যবহার হতে পারে, এই কারণেই আমি আসলে জিনিসটাকে টানছি। আদারওয়াইজ আমার টানার এই বিষয় নিয়ে টানার ইচ্ছা ছিল না। ফলে আপনি প্রথমে গুলি বলেছেন, পরবর্তীকালে বলছেন যে আপনি এখন শিওর না, বোঝা যাচ্ছে আর কি, ইউ আর নট কোয়াইট শিওর। এই জায়গাটাই থাকবো যে এটা অবশ্যই প্রাণঘাতী অস্ত্র, সেটা গুলি হতে পারে। আচ্ছা ঠিক আছে, যেহেতু বিচার চলছে আসলে আমাদের জানার কথা এটা প্রাণঘাতী অস্ত্র ছিল কিনা আমি অন্তত পক্ষে বলতে পারি না, আর আমি তো এখানে ছিলামই না। সো এভিডেন্স যেহেতু সাবজুডিস ম্যাটার, আমার পক্ষে বলা খুবই একটা টাফ ব্যাপার। কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে যিনি প্রধান থাকবেন তাকে দায়টা নিতে হবে। 1971 সালে বাংলাদেশ পর্বের যেই নেতা, সেই নেতাদের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাজউদ্দিন আহমদ, তারপরে কামারুজ্জামান, ক্যাপ্টেন মনসুর, যারা ছিলেন, অনেকেই ছিলেন। তাহলে পাকিস্তান কি দাবি করতে পারে যে এই এত হতাহতের জন্য প্রধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দায়ী? মানে আপনার কথা অনুযায়ী যে তিনি দায়িত্বশীল একটা পর্যায়ে থাকবে, আমার জিনিসটা একটু বুঝতে খুবই কষ্ট হচ্ছে। রাষ্ট্রের প্রধান বলেছেন, রাষ্ট্রের যিনি প্রধান, রাষ্ট্রের প্রধান হিসেবে এখন যদি ধরেন, এখন যদি আপনি শেখ মুজিব বা তাজউদ্দিন আহমেদ বা সৈয়দ নজরুল ইসলামকে যদি দায়ী করেন, সেরকম দায়ীটা হচ্ছে এখন যারা আন্দোলনে ছিল তাদেরকে আপনারা যে দায়ী করছেন ওরকম একটা দায়ী হয়। তাজউদ্দিন আহমেদ তো দেশের প্রধানমন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধের সময়। দেশের প্রধানমন্ত্রী কি, তখন তো পাকিস্তান দখলদারদের হাতে ছিল। তিনি তো না, আমাদের তো একটা নতুন রাষ্ট্র গঠিত হলো 26শে মার্চে। নতুন একটা রাষ্ট্র হলো না 26শে মার্চে? নতুন রাষ্ট্র হয়েছে, কিন্তু সেটা কর্তৃত্ব, তারপর 10 এপ্রিলের মাধ্যমে সরকার গঠন করা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো অস্বীকার করতে পারি না। কিন্তু পাকিস্তানে যারা গণহত্যা করছিল তারা তো দখলদার পাকিস্তান সেনাবাহিনী। এক্স্যাক্টলি আমরা সেটাই জানি। কিন্তু ওই সরকারের দখলদার হাতে ছিল। কিন্তু আমি এটাই বলার চেষ্টা করছি যে রাষ্ট্রের প্রধান হলেই যদি দায় নিতে হয়, মানে একটা সন্ত্রাসীর অপরাধের দায় নিতে হয়, তাহলে তো কাশ্মীরে যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটার দায় মোদিকে নিতে হয়, নরেন্দ্র মোদিকে নিতে হয়। ওয়েল, আপনার যদি এটা হয়,
এটা আপনার সাজেশন হলে আমি আসলে খুবই সবিনয়ে সেটা ডিফার করি। এই কারণে আমি ডিফার করি বা আমি দ্বিমত পোষণ করি এই কারণে, কারণ প্রকাশ্যে এসে টিভিতে বলছে যে আমরা হত্যা করেছি। যিনি সমন্বয়ক, অন্যতম প্রধান সমন্বয়ক, তিনি বলছেন যে আমি হত্যা করেছি। আমরা এমনও এটা দেখেছি যে এই হত্যাকাণ্ডের সময় একটা মিছিল যাচ্ছে, পুলিশ হচ্ছে একদম আলাদা একটা জায়গাতে, হঠাৎ করে দুটা ছেলে মানে দুম করে পড়ে গেল। আমরা স্নাইপারের কথা বলেছি। ফলে এই পুরো ব্যাপারটা যেটা একটা সুষ্ঠু তদন্ত হতে পারতো, এটা নিয়ে কথা বলা হতো, পুরো দায়টা চাপিয়ে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে। এবং বাংলাদেশের সংবিধানে কিন্তু এখন অন্তর্বর্তী সরকার বলেও কিছু নাই আসলে। হ্যাঁ, কাগজে কলমে এবং বাংলাদেশের সংবিধানকে যদি আমরা মানতে যাই তাহলে এখনো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত, মানে এটা অনেকে মানে কিংবা না মানে, না আমার সংবিধান অনুযায়ী আমি এটা বলতে চাই। আপনাকে এই কথাগুলো বলবার একটা সুনির্দিষ্ট কারণ আছে, অন্য কেউ হলে আমি এই আলাপটা তুলতাম না। কারণ আমি জানি যে আপনি কতটুকু ভয়ঙ্কর ভাবে বিরোধী, এই স্বাধীনতা বিরোধী চক্রদের বিরুদ্ধে, এটা আমার জানা আছে ব্যক্তিগতভাবে। ফলে ওই সাহসটা নিয়ে আমি কথাটা বলতে পারি। কিন্তু আমার কাছে মনে হয় যে এই খুনের দায়টা তার উপরে যেভাবে চাপাচ্ছেন এইটা প্রপোর্শনেট না, এটা ডিসপ্রপোর্শনেট এবং এটা অনুচিত। এবং আমি মনে করি যে এটা বিচার, আপনি যেটা নিয়ে আজকে প্রশ্ন রেজ করেছেন ফেসবুকে, যে এতগুলো মানুষকে আপনার দায়ী, এতগুলো মানুষের নাম দিয়ে দেওয়া হচ্ছে, 2000, 3000, 4000, আমি দেখেছি ফেসবুকে আপনি লিখেছেন, তাহলে তো ব্যাপারটা এরকমই দাঁড়ালো যে আমি গড়পরতা একজনকে দিলাম, তাহলে একজন আসামি করলাম না আমরা সমন্বয়কদের কাছ থেকে। আমি ধরে নিলাম যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি এইভাবে সামলাতে পারবেন, ওইভাবে সামলাতে পারবেন, এইটা আপনি মিন করতে চাইছেন। কিন্তু আমরা কি এখন পর্যন্ত দেখেছি এই উপদেষ্টাদের কেউ একজন এই খুনের আসামি হয়েছে? যেহেতু তারাও জড়িত থাকতে পারে বলে মনে হয়, তাহলে এই যে তাদের শক্তি প্রদর্শন, ক্ষমতাতে আছে বলে তারা মামলার আসামি হচ্ছে না, এটা কি স্বৈরাচারমূলক বা নিবর্তনমূলক কাজ হচ্ছে না? এই নিবর্তনমূলক কাজের ব্যাপারে হোয়াট ইজ ইউর টেক? জি, প্রফেসর আনম মোহাম্মদ, আমরা দেখেন কত পুলিশ হত্যা হয়েছে, এমনকি মুক্তিযুদ্ধের সময়ও কোনো থানা নাকি আক্রান্ত হয়নি যতদূর আমি জানতে পেরেছি। সেখানে 400-র মতো থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো তো রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, তাই না? তো সেই সংক্রান্ত মামলাগুলো কি, সেখানে যারা এই সমন্বয়ক তারা দাবি করছে যে তারা না পড়ালে সরকার পতন হতো না, তো অটোমেটিক্যালি তো তারা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী হয়ে যায়। এই বিষয়গুলি তো আপনারা তুলছেন না কেন? আপনার মুক্তিযুদ্ধের সময় থানা আক্রমণ হয়নি, তথ্যটা ঠিক না। মুক্তিযুদ্ধের সময় যারা ভেতরে বিভিন্ন বাহিনী ছিল, মুক্তিযুদ্ধে তো একটা ছিল তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে যে স্বাধীন বাংলা সরকার, যেটা, আর ভেতরে অনেক বাহিনী ছিল, এটা কাদের সিদ্দিকী থেকে শুরু করে অনেক বাহিনী ছিল। তো তাদের যে সমস্ত রিপোর্টগুলো পাওয়া যায় সেখানে তারা অনেক থানা দখল করেছেন, করে সেখান থেকে অস্ত্র নিয়েছেন, অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করেছেন। শোনা, এটা থানা দখলের কোনো ঘটনা। স্যার, মুক্তিযুদ্ধের এটার মধ্যে পার্থক্যটি কি? এটা ছিল ঢাকায় কেন্দ্রীভূত, জুলাই ছিল ঢাকায় কেন্দ্রীভূত, আর মুক্তিযুদ্ধ ঢাকার বাইরেও হয়েছে, সারা বাংলাদেশের থানাগুলো লুটপাট করেছে, জ্বালিয়ে দিয়েছে। তো আপনার কি মনে হয় এটা একেবারে সাধারণ ছাত্ররা করেছে, কিংবা আপনারা যারা আন্দোলনে ছিলেন আপনাদের আন্দোলন একটা যখন হয়, একটা গণঅভ্যুত্থানের একটা পরিস্থিতি যখন তৈরি হয়, যেমন উনি যেটা বললেন, নিজুম মজুমদার যেটা বললেন যে শেখ হাসিনা এটা সাবজুডিস ম্যাটার, এগুলি হলো যে আইনের একটা প্রক্রিয়া। কিন্তু গণঅভ্যুত্থান তো আইন মেনে হয় না, গণ আন্দোলন আইন মেনে হয় না। মুক্তিযুদ্ধ বাংলাদেশের যত গণঅভ্যুত্থান হয়েছে, মুক্তি কোনোটাই আইন মেনে তো হয় না, আইন মেনে তো হয় না। এটা জনগণের যদি অংশগ্রহণটা সেই মাত্রায় আসে এবং তাদের ক্ষোভ এবং ক্রোধ যদি ওই মাত্রায় যায়, তাহলে তার একটা প্রকাশ ঘটে, সেটা তো আইন মেনে হবে না, পরে সেটা আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে হয়। এবং তদন্তের কথা যেটা বললেন, সেটা শেখ হাসিনার সময় কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে, সেটা শেখ হাসিনার পক্ষ থেকে গ্রহণযোগ্যভাবে এইগুলিকে উপস্থাপন করার ঘটনাও কিন্তু ঘটেনি। সেটা আসলে তাদেরই দায়িত্ব। কমিটি করেছিল আবু সাইদ হত্যার পিছনে, তারা কিন্তু তদন্ত কমিটি, মানে কি জুডিশিয়ারি কমিটি করেছিল। সেটা আবু সাইদ করলে তো হবে না, ওখানে তো শত শত লোক মারা গেছে ততদিনে। এত এই সবকিছুকে এরকম অস্বীকার করার কারণেই বাংলাদেশে কোনো অগ্রগতি হয় না। মানে বাংলাদেশে যদি এই কালচারটা থাকতো, যেমন এই যে এখন যারা ছাত্ররা আমরা বিভিন্ন জায়গায় দেখছি, যেটা নিয়ে আমি আজকেও লিখেছি, এই যে মব ভায়োলেন্স কিংবা বিভিন্ন জায়গায় আক্রমণ, এই সেই, এবং ক্ষমতার বলে বিভিন্ন জায়গায় দখল টখল ইত্যাদি, এই কালচারটা তো আজকে নতুন আসে নাই। এখন এটা আক্ষেপের বিষয় হচ্ছে, বাংলাদেশের মানুষের হতাশার বিষয় হচ্ছে যে ওই ধারাবাহিকতাটা রয়ে গেছে। মনে হচ্ছে যে
এই কাজগুলো যে এটা আপনারা হয়তো আপনাদের চোখে পড়ে নাই কিংবা আপনাদের মনোযোগের মধ্যে আসে নাই, এই কাজগুলোই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করত এবং তারা বিভিন্ন জনের নাম নিয়ে দখল করা, উচ্ছেদ করা, এই সমস্ত কাজগুলো করত এবং সেখানে যে ট্যাগিং করা, এই কালচারটা ওই সময় তৈরি হচ্ছে। আসলে যেটা আমার নিজের একটা মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তার সাথে তো আরো অনেকগুলো দল ছিল এবং এমন বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে তারা জিতেছিলেন। তাদের পক্ষে খুবই একটা ভালো সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে দাঁড় করা। সেটা উল্টো যেটা দেখা গেল যে প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়ে একেবারেই একটা সমস্ত কোনো প্রতিষ্ঠানই আর অবশিষ্ট ছিল না। এখন যেটা হয়েছে জুলাই এই গণ অভ্যুত্থানের পরে যেটা হয়েছে, ওই ধারাবাহিকতা থেকে আমরা এখনো বেরোতে পারিনি। সেটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে এবং কঠিন অবস্থা তৈরি করছে এবং আমাদেরও এখনো এই কথাগুলো বলতে হচ্ছে। এখন আমরা যখন কথা বলি, তখন কথা বলতাম, তখন আমাদের বলা হতো যে আমরা বিএনপি জামাতের পক্ষে কথা বলছি। এখন যেটা বলা হচ্ছে, তখন বলা হচ্ছে যে আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। তো এগুলি সত্য কথা কেউ শুনতে চায় না, সেটা একটা সমস্যা। আর নিজেদের যে আত্মপর্যালোচনা কিংবা আত্মসমালোচনা কিংবা নিজেদের ভুল স্বীকার করে নিজেদের সংশোধন করার চেষ্টা, এই সংস্কৃতির এই ন্যূনতম দিকগুলি যদি থাকতো, আজকে চিন্তা করেন যে শেখ হাসিনা যদি 2014-18 পার করেও যদি একটা নির্বাচন মোটামুটি করতেন তিনি গ্রহণযোগ্য, তাহলে তো তাকে পালাইতে হইতেন। তিনি পদত্যাগ করেছেন, করেন নাই, এই যে আইনি বিতর্ক বিষ্ণু মজুমদার তুললেন, ওগুলো নিয়ে তো কথা বলার কিছু। আমি তো পদত্যাগপত্র দেখি নাই, কিন্তু তিনি তো দেশ থেকে চলে গেছেন, দায়িত্ব ছেড়ে চলে গেছেন এবং সেই অবস্থাটা তো হইতো না। এবং এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই যে পুরো আওয়ামী লীগের এই যে বিপর্যয়, এটা ঘটতো না যদি হয়তো এমন হইতো যে তার সিট কম থাকতো, বিরোধী দলে থাকতে হইতো। এই যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে অবজ্ঞা করা এবং একচ্ছত্র ক্ষমতা রাখা, ক্ষমতা চিরস্থায়ী করার যে জন্য ধর্মীয় গোষ্ঠীগুলিকে ব্যবহার করা, হেফাজতকে কোলের মধ্যে নিয়ে আসা, এই প্রক্রিয়ারই ফলাফল তো আমরা এখন পাচ্ছি। কিন্তু এই ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে স্যার আমি তো দেখি না এখন আপনারা কথা বলেন, আমার এটা খুব বড় কষ্টদায়ক। সুলতানা রহমানের তো দৃষ্টিশক্তি নিয়ে আমার এখন একটা প্রশ্ন হচ্ছে, কারণ আমার ফেসবুকে যদি আপনি দেখেন, আর কিছু না দেখেন, আমি দেখি না স্যার, সত্যি আমি দেখি না। আমি দুই একটা কমেন্টও আপনার ফেসবুকে করেছি, না করলে তো হবে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমার লেখা আছে এবং আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে এগুলো নিয়ে অনেক কর্মসূচি হয়েছে। তারা যে বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে, মাজার মন্দির এবং বিভিন্ন জায়গায় সংখ্যালঘিষ্ঠ, শুধু হিন্দু সংখ্যালঘিষ্ঠ না, মানে মুসলিমদের মধ্যে সংখ্যালঘিষ্ঠ যারা আহমেদিয়া এবং মাহমুদিয়া না, মাজারপন্থী যারা, তরিকাপন্থী যারা, তাদের উপরে যে সমস্ত আক্রমণ হচ্ছে, এগুলি নিয়ে আমাদের অনেক কর্মসূচি এর মধ্যে হয়েছে। সেটা এই আওয়ামী লীগের সময় যেমন স্যার সেই কর্মসূচিগুলি আমার কাছে আসে না, কারণ কোনো গণমাধ্যম, স্যার না আপনাদের শুধু মনে হচ্ছে আমার কাছে আসে না কারণ কোনো গণমাধ্যম সেগুলো প্রচার প্রকাশের ব্যবস্থা করে না। গণমাধ্যম আপনি বলছেন আগে নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগের, এখন এই সরকারের এই সমন্বয়কদের নিয়ন্ত্রণে, নয় কি? না, নিয়ন্ত্রণ সেগুলি একটা আছে, কিন্তু পত্রপত্রিকায় এইসব খবর, আমাদের এই সমস্ত প্রতিবাদের খবর প্রকাশিত হয় না একদম তা তো না। এটা কয়েকদিন, গত এক সপ্তাহের মধ্যেই কয়েকটা কর্মসূচির খবর আছে, আজকেও আমার লেখা আছে প্রথম। সুতরাং ওগুলি তো একটা, এগুলি তখন আমরা শুনতাম, তখন আপনারা শুধুমাত্র দেখতেন আওয়ামী লীগের সমর্থক হিসেবে, দেখতেন যে আমরা সমালোচনা করছি, আর এখন দেখছেন যে করছি না কিছু। এই যে আসলে আমি বলি, এই যে এই সরকার, অন্তর্বর্তীকালীন এই সরকার আপনার আমেরিকা থেকে জ্বালানি কেনার কথা বলছেন। আপনি জানেন যে মানে আমেরিকার যে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস, তিনি একটি কোম্পানির হয়ে দেন দরবার করছেন। তো এগুলো নিয়ে আপনাদের অবস্থান কি? এটা আমরা প্রতিবাদ করেছি, তো লিখেছি ইতিমধ্যে। এবং এই প্রথমেই নড়াচড়ার সাথে সাথে তো আর আওয়ামী লীগ আমলেও তো কর্মসূচি, প্রথম একটু কথাবার্তা হচ্ছে, সাথে সাথে আমরা কর্মসূচি দিয়ে দিচ্ছি, তা তো হয় নাই সেই সময়। এবং শেখ হাসিনার সময়ে সর্বশেষ আপনি ধরেন মার্চ এপ্রিল 2024-এর ফেব্রুয়ারি, মার্চ এপ্রিল, সেই সময়কার পত্রপত্রিকা যদি দেখেন, তাহলে দেখবেন যে এক্সন মোবিল বলে মার্কিন কোম্পানি, সেই মার্কিন কোম্পানি বাংলাদেশের বঙ্গোপসাগরের যতগুলো ব্লক আছে, 15টা ব্লক, সেই 15টা ব্লকই তারা নিতে আগ্রহ প্রকাশ করেছে শেখ হাসিনার সাথে দেখা করে। এবং জ্বালানি মন্ত্রণালয় তারা তাদের সুবিধা মতো এবং তাদের চাহিদা মতো প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের দলিল রিভাইজ করছে এমনভাবে, সেই সময় আমার লেখা আছে যে তারা এই যে এগুলি যে করছে, রিভাইজ করছে আরো বেশি সুবিধা দিয়ে। সুবিধা মানে কি? তাদের প্রফিটের অংশ বেশি থাকবে, তাদের রপ্তানির সুবিধা থাকবে, তাদের যে কর্তৃত্বর মধ্যে অধিকারী মানে ম্যানেজারিয়াল যে কর্তৃত্ব সেটা বেশি থাকবে। এগুলি কিন্তু তখন হয়েছিল এবং শেখ হাসিনা
মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন কোম্পানিগুলো যে দাবি করছিল সেগুলোর ব্যাপারে তার আপত্তি ছিল না। সেই সময় পত্রপত্রিকায় আসছে যে সরকার নীতিগতভাবে এগুলির ব্যাপারে চিন্তা ভাবনা করছে, নসরুল হামিদ নিজে বলেছেন, এবং জ্বালানি মন্ত্রণালয় সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। মানে আর কিছুদিন ক্ষমতায় থাকলে আমরা হয়তো দেখতাম যে মার্কিন কোম্পানির হাতে এই ব্লকগুলো আছে। এটা স্যার আমি 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 একটু আমার মনে একটু যোগ করার ব্যাপার আছে। খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার হচ্ছে, প্রথমত যেই লজিক্যাল ফ্যালাসিটা আমার কাছে মনে হয় আর কি, সেটা হচ্ছে যে যখনই আনু ভাইকে একটা প্রশ্ন করা হয় যে এখন তো মব ভায়োলেন্স হচ্ছে, এখন তো খুন করা হচ্ছে, উনি কোনো না কোনো ভাবে একটু বিব্রত বোধ করেন। আমার কাছে মনে হয়েছে একটু কুণ্ঠা বোধ করেন। খুব সম্ভবত যেহেতু এই আন্দোলনে তিনি ছিলেন, তারই তো সারথি বা তাদের সাথে সারথি বা একই রাস্তাতে ছিলেন, তিনি যেটা করেন এটাকে এক ধরনের হালালিকরণ করে হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ কি করেছে এইটা বলার মধ্য দিয়ে। ওইটার ব্যাপারে হ্যাঁ হচ্ছে, কিন্তু ছাত্রলীগ যুবলীগও তো করেছে। আমরা ইংরেজিতে এই থিওরিটার একটা নাম আছে, ইংরেজিতে একটা নাম হচ্ছে জাস্ট ওয়ার্ল্ড থিওরি, অর্থাৎ তুমিও তো করেছিলে এটা। কিংবা আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লতে একটা আছে 2-2-Q থিওরি, তুমিও করেছো তাই আমিও করছি। হ্যাঁ, 2-2-Qই বলে এই থিওরিটাকে। দুটো থিওরি আমার মাথায় হঠাৎ করে মনে পড়ে গেল। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা আজকে একটা নতুন থিওরি জানতে পারলাম, যেটা হচ্ছে যে মানে যেটাকে তারা বিপ্লব বলছে বা আনু ভাই যেটাকে বিপ্লব বলছেন, এই গণদাবি আইন কানুন মেনে হয় না। খুবই ট্রু। একটা যখন আন্দোলন হয়, আন্দোলন যখন হয়, আন্দোলনের কোনো আমি একটু শেষ করছি। আমি বিপ্লব শব্দটা বলি নাই। বিপ্লব বলেননি, যে আন্দোলন যেটা হয়, ঠিক আছে, আমি বেগ ইউর পার্ডন, যে আন্দোলন যেটা হয় অভ্যুত্থান, ঠিক আছে। মানে আমার মূল জিস্ট যে কথাটা হচ্ছে যে অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, আন্দোলন বলি, যে কোনো কিছুই বলি না কারণ আইন মেনে হয় না, দ্যাটস ট্রু। কিন্তু যখন এই ঘটনার ক্ষেত্রে একটা খুনের জায়গাটাতে আসে, এটা তো তখন আর আন্দোলন থাকে না। এইটাকেও যদি আমি একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে নেই, যে গণ অভ্যুত্থানের বাই প্রোডাক্ট হচ্ছে হত্যাকাণ্ডের একটা থাকবে, এলিমেন্ট থাকবে, তাহলে তো আলটিমেটলি এখন যদি আমরা বলি যে এখন মব ভায়োলেন্স হচ্ছে, আমাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, আমাদেরকে জবাই করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, আমাদেরকে ঘরে থাকতে দেওয়া হচ্ছে না, দেশান্তরী করা হয়েছে, এই কারণে আমরা বিপ্লব করেছি। তা আমরা যদি এখন ঠিক একইভাবে হত্যাকাণ্ড করি, সশস্ত্র কাহিনী করি, তাহলে কি ভবিষ্যতে আমরা বলতে পারবো কিনা যে গণ অভ্যুত্থান তো আসলে আইন মেনে হয় না? মানে এই একই যুক্তিকে আমি বলতে পারবো কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে এই জিনিসটা হচ্ছে যেটা বলা হচ্ছে যে নসরুল হামিদ বিপু যদি আরেকদিন, মানে আওয়ামী লীগ যদি আরেকটু থাকতো তাহলে সব ব্লক তুলে দিত, তার মানে হচ্ছে তুলে দেন নাই। উনি বলেছেন যে এটা কোন রকমের আপত্তি ছিল না, অথচ আনু ভাই বলছেন যে বিপু ভাই বলেছে যে আমরা এটা নিয়ে চিন্তা করছি। না না না, প্রস্তুতি, চিন্তা করার সিদ্ধান্ত নেওয়া কি এক কিনা? না না, প্রসেস সম্পূর্ণ নীতিগতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, পত্রপত্রিকায় আছে খবর। কই, আমরা তো কোনো কন্ট্রাক্ট দেখতে পাইনি। আপনি কি কন্ট্রাক্টটা দেখেছেন? প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট যে রিভাইজ করা হচ্ছে এবং সেখানে যে সুবিধা বাড়ানো হয়েছে, মানে কিন্তু সেই সিদ্ধান্ত কি স্বাক্ষরিত হয়েছে? স্বাক্ষরিত কি হয়েছে? আরে স্বাক্ষরিত হবে কেন? তারা তো এগুলি তৈরি করছিল, প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টটা রিভাইজ, এটা তো দলিল, একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টের তার মানে যেটা হচ্ছে আমি অ্যাপ্রিহেন্ড করেছি। আমি ফিলিপসের সাথে আগে যে চুক্তি হয়েছিল 2008 সালে এবং 2009 সালে শেখ হাসিনা ক্ষমতা দেওয়ার পরপরই কনকো ফিলিপস নামে একটা মার্কিন কোম্পানির সাথে যে চুক্তি হয়েছিল, সেই কিংবা তারও আগে খালেদা জিয়ার সময়, তারপরে শেখ হাসিনার সময় যে কাঠামো দেওয়া হয় সেটাকে বলে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট। সেইটার মধ্যে সেটার একটা নানা রকম শর্ত নিয়ে নেগোসিয়েশন হয়, দেন দরবার হয়। এগুলোর প্রসেসের মধ্যে দিয়ে একটা পর্যায়ে গিয়ে সেটার মধ্যে দুই ম্যানেজমেন্টের মধ্যে চুক্তি হয়। সেই প্রসেসটা চলছিল সেই সময় এবং সরকারের মানে আমি আপনাকে এটাই বলছি যে যেহেতু একটা জিনিস এক্সিস্টেন্সে আসে নাই। সুলতানা আপা, একটা কথা, মানে যেই চুক্তিটা এক্সিস্টেন্স হয়নি, যেটা স্বাক্ষরিত হয়নি, প্রসেস চলছিল, এটা দাবি হচ্ছে আনু ভাইয়ের দাবি। আমি ওই দাবিটাকে ধরে নিচ্ছি যে উনি জানেন বলে এটা বলছেন, কিন্তু আমি জানি না, ফলে আমি আসলে জানি না। আমার কাছে ফলে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। আমার যে জায়গাটা হচ্ছে কথা, যে এই যে একটা হাইপোথেটিক্যাল একটা কথা, যে যেই চুক্তিটা স্বাক্ষরিত হয়নি কিন্তু স্বাক্ষরিত হতে পারত, আমি সেটাকে দোষী সাব্যস্ত করছি, মানে যেটা ইট ডিডন্ট টুক প্লেস অ্যাকচুয়ালি। কথাটাকে টুইস্ট করে না আপনি। আমি বলছি যে ডকুমেন্টের উপরে স্বাক্ষর হবে সেই ডকুমেন্টটা রিভাইজ করা হয়েছে তাদের সাথে দাবি অনুযায়ী,
এই যে রিভাইজ করাটা, এটা তো একটা পজিটিভ সিগন্যাল যে হ্যাঁ আমরা এটা আপনাদের সাথে একটা নেগোসিয়েশনে যেতে চাই। সেটা রিভাইজ করে কি কি ধরনের শর্ত বাড়ানো হয়েছে সেগুলো পত্রপত্রিকায় এসেছে, এবং তারপরে এগুলি নিয়ে যে সমস্ত প্রসেস, সেই প্রসেসের মধ্যে যাচ্ছিল সরকার। চিন্তা করা না, এটা একটা সক্রিয় তৎপরতাই চলছে। শুধু তাই না, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে আপনারা একটা প্রতিবাদ করেছিলেন, রামপাল বিদ্যুতের ক্ষেত্রে যে ধরনের বিভ্রান্ত সৃষ্টি করে, যেমন ধরেন বলা হয় যে ভারতকে শেখ হাসিনা ট্রানজিট দিয়েছে, আসলে তো দেয়নি, তিনি নীতিগতভাবে সম্মত হয়েছেন, কিন্তু আজকে যখন ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি আসলে শেখ হাসিনা ভারতকে কোনো ট্রানজিট দেয়নি। তিনি হয়তো সিদ্ধান্ত নিয়েছিলেন, হয়তো প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু আদৌতে তিনি দেননি। ফলে দুটোর মধ্যে তো অনেক ফারাক আছে নাকি? ট্রানজিট দেন নাই কে বললো? ট্রানজিটের অনেকগুলো দফা রফা এই সমস্ত জিনিসগুলো, কাজগুলো তো অনেক দূর অগ্রসর হয়েছিল, এবং সর্বশেষ তিনি যে সফর করেন জুন মাসে 2 বার গেছিলেন ভারতবর্ষে, সেই সময়ে অনেকগুলো চুক্তি, বিমানবন্দর, সমুদ্র বন্দর, তার নিজের ভাষ্য, শেখ হাসিনার নিজের বক্তব্যই ছিল যে এই সমস্ত বন্দরগুলো আমি ভারতকে ব্যবহার করতে দিয়েছি। এটা তার বক্তব্য, এটা আপনারা খুঁজলে পাবেন। এগুলি তো আপনারা একটা থেকে আরেকটা গেলে তো হবে না। শেখ হাসিনার সেই শাসনামলে যেটা আমার মূল কথাটা হচ্ছে যে তিনি করেছেন, তারা করেছে, সুতরাং আমরা করছি, এইভাবে জাস্টিফাই করা, এইটা আমি মোটেই জাস্টিফাই করতে যাচ্ছি। আমি বলছি যে ওই কালচার থেকে আমরা বেরোতে পারছি না এখন পর্যন্ত, যে কারণে আমাদের এখনো প্রতিবাদ করতে হচ্ছে, এখনো সমালোচনা করতে হচ্ছে, এবং আমাদের এখনো লড়াইয়ের মধ্যেই থাকতে হচ্ছে। আমার কাছে মনে হয় প্রতিবাদটা সেরকম দেখি না, কারণ ধরেন আপনি গণতান্ত্রিক জোটের কথা বলছেন, কিন্তু আপনি খনিজ সম্পদ যে কমিটি, সেই কমিটিকে তো দেখি না। আজকে স্যার আপনি বলছিলেন কি যে দেখুন, প্রথম নড়াচড়া করার সময় যদি আমরা প্রতিবাদ করি বেশি জোরালো ভাবে, সেটা সঙ্গত হয় না, যুক্তিসম্মত না, আমি এগ্রি। কিন্তু এই সরকার গত 9 মাসে কতগুলি রাষ্ট্র বিরোধী সিদ্ধান্ত নেয়ার কথা বলছে। আপনি দেখেন করিডোর দেওয়ার কথা বলছে, তারা গ্যাস রফতানির কথা বলছে, তারা এমন এমন জিনিসপত্র, তারা মুক্তিযুদ্ধের উপর চরমতম আঘাত করছে, একটি প্রতিবাদ তারা করছে না। এত ঘটনা এত অল্প সময়ের মধ্যে তো কখনো হয়নি। তাইলে আপনি যদি বলেন যে এখন যে নড়াচড়া করছে, মানে সামান্য প্রথম চোটেই যদি প্রতিবাদ করেন, তাহলে তো জিনিসগুলো যে মাত্রায় হচ্ছে সেই মাত্রায় প্রতিবাদ হচ্ছে। আপনারা ওই প্রতিবাদটা আপনাদের চোখে পড়বে না, কারণ আপনারা একটা মাথার মধ্যে একটা জিনিস নিয়ে আছেন, তো সেই জন্য পড়বে না। কিন্তু আপনি না স্যার, আপনি আমারে আপনারা করলে ঠিক হবে না স্যার। না, অবজেক্টিভলি যদি দেখেন, জি না, এই যে আপনি বলছেন যে কিছুই হচ্ছে না, আপনি এই পত্রপত্রিকা গত 1 মাসের 2 মাসের পত্রপত্রিকা দেখেন না। এটা অন্তর্বর্তী সরকারের লোকজন বরঞ্চ আমাদের উপরে খুব বিরক্ত, ক্ষুব্ধ যে আমরা এই সমালোচনা করছি, যেটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। এখন এইটা এই যে প্রক্রিয়াটা, এটা আপনি তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির কথা বললেন। জি, তেল গ্যাস এই রক্ষা কমিটি কোথায়, এই সমস্ত কথাবার্তা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা ঠিক নির্দোষ প্রশ্ন না, এটা হলো একটা খোঁচা দেওয়ার জন্য প্রশ্ন। না স্যার, না স্যার, আপনি জাতীয় কমিটি যখন আমরা লং মার্চ করি, এখন কেন লং মার্চ হচ্ছে না? লং মার্চ করার জন্য, যেমন রামপালে আমরা লং মার্চ করেছি প্রথম 2013 সালে, রামপাল নিয়ে প্রোগ্রাম শুরু হয়েছে 2010 সালে। তারপরে এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন হয়েছে, কাজকর্ম হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, আলোচনা হয়েছে, সেমিনার হয়েছে, গবেষণা হয়েছে, তারপরে সেগুলি নিয়ে অর্গানাইজ করে তারপরে আমরা এই লং মার্চ করেছি 2013 সালে। এটা তো চট করে আপনি বললেই তো আর হবে না। আর তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি সম্পর্কে একটা তথ্য আপনাদের বলি। আমি সদস্য সচিব ছিলাম, মূল দায়িত্বে ছিলাম। 2020 সাল থেকে আমি সেই দায়িত্বে আর নাই। সেই কারণে ওই তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, যেটা এখন এটা অবশ্যই প্রাসঙ্গিক হোক, সেটা ভূমিকার কথা আমি এখন বলার এখতিয়ার রাখি না। কিন্তু আমি অবশ্যই আশা করি যে জাতীয় কমিটির যারা শরিক রাজনৈতিক দল আছে, বাম দলগুলো আছে, তারা নিশ্চয়ই এটা নিয়ে কর্মসূচি, এবং তারা বাম দলগুলো ইতিমধ্যে করিডোর বলেন কিংবা এই যে অন্যান্য যে সমস্ত তৎপরতা, প্রত্যেকটা নিয়েই বাম গণতান্ত্রিক জোট ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি দিয়েছে, এবং গণতান্ত্রিক অধিকার কমিটি, যেটাতে আমি আছি এখন, সেটা থেকেও কর্মসূচি দেওয়া হয়েছে, এবং সামনে নিশ্চয়ই আরো বৃহত্তর কর্মসূচি আসবে। যদি সরকার ওই পথে যায়, অবশ্যই আসবে, কারণ এখানে সাম্রাজ্যবাদ হোক। এখনো 3 বছর বাকি আছে, কাগজপত্র রেডি করতে 3 বছর সময় লাগে। নিজে মজুমদার স্যার, আমি প্রাসঙ্গিকভাবে প্রশ্নটি আসে যে প্রক্রিয়ায় সবকিছু সুলতানা আপা, আমরা দেখছি
সুলতানা আপা, আমি একটু বলি, এখনো তো 3 বছর যায়নি, আপনি কেন ওনাকে বলছেন? উনি 3 বছর পরে লং মার্চ করবেন, কারণ আওয়ামী লীগের আমলে 2010 সালে ভেবেছেন, 2013 সালে না। না, আপনি খোঁচা দিয়ে কথা বলেন না, খোঁচা দিয়ে কথা বলাটা খুব শোভন না, কারণ এটা আমি বলছি যে সেই সময় এরকম হয়েছিল, তার অর্থ এটা না যে এখন সরকারকে বাধ্য করার জন্য লং মার্চে বাধা কোন জায়গাতে? এখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই, এখন তিনি নেই, কথাবার্তা হচ্ছে, মিটিং হচ্ছে, নিশ্চয়ই কর্মসূচি কথাবার্তার পর্যায়ে আছে। আপনারা এখন খুব দ্রুত কর্মসূচি চাচ্ছেন। জি, না বটে কথাবার্তার পর্যায়ে আমরা আছি, পানচিনি হবে, এখানে দুই পক্ষ দেখতে আসবে। তখন আপনারা বলেছেন যে এই যে কর্মসূচি, এটা বিএনপি জামাত অমুক এই সমস্ত বলতে, তো এইটা আমার মনে হয় যে এখান থেকে বের হওয়া দরকার যে জাতীয় স্বার্থটা যদি আপনার কেন্দ্রে থাকে, তাহলে যে সরকারই আসুক না কেন, এটা যে নামেই আসুক, বৈধ অবৈধ যেভাবেই হোক, নির্বাচিত অনির্বাচিত, জাতীয় স্বার্থ প্রশ্ন আসলে সেটার ব্যাপারে যদি একটা নিজস্ব অবস্থানটা খুব কনসিস্টেন্ট না হয়, সেখানেই সমস্যা হয়। যে দল হিসেবে যদি ভাগ হয়, হ্যাঁ আমাদের সময় এটা হয়েছিল, আমাদের সময় এটা হয়েছিল। স্যার, আমি আপনার সঙ্গে যাই হোক, আমাদের 40 মিনিট হওয়ার কথা। আমি পরিস্থিতি এটি আওয়ামী লীগ কোনোভাবেই দায় এড়াতে পারে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো সংশোধন, তাদের রিফরমেশন আছে কিনা নিজুম মজুমদার, এই প্রশ্নটি আপনার কাছে আমি রাখলাম। কিন্তু তার আগে আনু মোহাম্মদ, মানে দেখুন, আমরা শুনতে পাচ্ছি প্রফেসর ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন বলে বলছেন, কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে খবর আছে তিনি আসলে সময় ক্ষেপণ করছেন, তিনি আসলে কোনো নির্বাচন দেবেন না। এরই মধ্যে আমরা দেখছি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে, এর ঢেউ আমাদের অঞ্চলে এসে লাগবে, এবং মিয়ানমার সীমান্তে আমরা দেখেছি যে রোহিঙ্গারা, রাখাইনরা, তারা এর মধ্যে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তারা ট্রেনিং করছে। তো আমরা আসলে সেই পর্যন্ত সময় আপনারা পাবেন কিনা যাতে করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পায়? এরই মধ্যে আমরা কিন্তু আক্রান্ত। পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন যে মিয়ানমার সীমান্তে এরই মধ্যে আমাদের দখলে নাই, এরা বহির্শক্তির নিয়ন্ত্রণ করছে, তিনি এদের কথা বলেছেন। যাই হোক, আমাদের নিয়ন্ত্রণে যে নাই সেটা তিনি স্বীকার করেছেন। এখন আপনারা আসলে যে প্রক্রিয়ায় অগ্রসর হতে চাচ্ছেন, তাতে করে আমরা এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন পর্যন্ত কি আপনারা হুঁশিয়ারি দিয়েছেন? কারণ এই জুলাই আন্দোলনের আমি মনে করি আপনি অনেক বড় একটা স্টেক হোল্ডার, যদিও কোথাও আপনাকে আপনার উপস্থিতি আমি দেখতে পাই না, কিন্তু আজকে দেশ যখন হুমকির মুখে পড়ছে বা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, তখন তো দায় আমার প্রিয় শিক্ষকের উপরে যাবে। স্যার, অবশ্যই যাবে, অবশ্যই সব জনগণের সবারই দায় আছে। আপনি প্রবাসে থাকলে আপনারও দায় আছে, প্রবাসে থাকলেই তার দায় থেকে এড়াতে পারবেন। সেখানে এই বিষয়টা নিয়ে মানুষকে জানানো, প্রথমত তথ্য প্রকাশ করা সুনির্দিষ্টভাবে, এবং তারপরে পাবলিক অপিনিয়ন অর্গানাইজ করা, তারপরে প্রোটেস্ট এবং অন্যান্য জিনিসগুলো অর্গানাইজ করা। সেগুলো তো ধাপে ধাপে হচ্ছে, অনেকগুলো সংগঠন কাজও করছে। এটা নিয়ে আপনি চিন্তিত থাকেন না। এটা বাংলাদেশে বহু মানুষ আছে যারা দেশের জাতীয় স্বার্থেই কাজ করে, বহু সংগঠন আছে যারা দেশের জাতীয় স্বার্থে কাজ করে। তারা জুলাই গণ অভ্যুত্থানেও একটা ভয়ঙ্কর আক্রমণ কিংবা প্রাণঘাতী তৎপরতা কিংবা এই যে নির্বিচার হত্যাকাণ্ড, সেটার কারণে, কিংবা দীর্ঘদিন ধরে অনির্বাচিত নির্বাচনের নামে জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকা, কিংবা এই যে সম্পদ লুণ্ঠন এবং পাচার, কিংবা এই যে বিভিন্ন ধরনের প্রকল্পের নামে ভয়াবহ, এগুলির কারণে যে ক্ষোভটা জমা হয়েছিল, সেইটার থেকেই যে প্রতিবাদ যারা করেছেন, তারা এখনো, তাদের একটা বড় অংশই এখন পর্যন্ত জাতীয় স্বার্থের পক্ষে, এবং সরকারের যে কোনো ধরনের সমস্যা হচ্ছে, অন্যায় হচ্ছে, কিংবা সরকারের নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে যে সমস্ত তৎপরতার মধ্যে, সেগুলির বিরুদ্ধে তারা সোচ্চার আছেন, এবং সামনে অবশ্যই সোচ্চার থাকবেন। আপনি নিশ্চিন্ত থাকেন, চিন্তা করবেন। আমাদের তো 40 মিনিট থাকার কথা, আমাদের তো সময় চলে গেছে। আমার আরো কয়েকটা প্রশ্ন আছে, নিজুম মজুমদার বেশি সময় নিয়ে প্রশ্ন শেষ হবে না, প্রশ্ন আপনি আরেকটা প্রোগ্রাম করেন। না, সময় তো নির্দিষ্ট। স্যার, আচ্ছা, শেষ প্রশ্ন আপনি করছি যে আপনি বলেছেন বিভিন্ন সময় যে আওয়ামী লীগ সরকার ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম চুক্তি করেছে, হ্যাঁ, তো এই সরকার এখন পর্যন্ত একটি চুক্তিও প্রকাশ করলো না, গোপন চুক্তি। কোথায় সেই গোপন চুক্তি? হ্যাঁ, সেটা আমাদের একটা অন্যতম দাবি ছিল, এবং আমরা 5ই আগস্টের পরেই সরকারের কাছে যে দাবি করেছিলাম, শুধু ভারত না, ভারত, যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশের ভেতরে বিভিন্ন বড় বড় কোম্পানি, আমাদের তো এখানে পাকিস্তানের মতো 22 পরিবার তৈরি হয়েছিল, সেই 22 পরিবারেরও অনেক কিছু আছে, সেগুলি চুক্তিগুলো প্রকাশ করে, এবং যেগুলি জাতীয় স্বার্থ বিরোধী, তার মধ্যে যেমন রামপাল আছে, আদানি আছে, রূপপুর আছে, এবং যুক্তরাষ্ট্রের সাথেও কিছু চুক্তি আছে, ওগুলো বাতিল করার প্রক্রিয়া শুরু করার, প্রথমত চুক্তিটা প্রকাশ করা,
এবং তারপরে যেগুলি জাতীয় স্বার্থ বিরোধী সেগুলি কিভাবে বাতিল করা যায় তার পথ ও পদ্ধতি আবিষ্কার করা, মানে খুঁজে সেগুলো অনুযায়ী কাজ করা। এটা আমরা অগাস্ট মাসে আমরা এই দাবিগুলো করেছিলাম, কিন্তু আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার এগুলো করছে না। এটা হলো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমরা এই কয়দিন আগেও তাদের 8 মাসের পর্যালোচনা এটা সমালোচনা করেছি যে এটা অবশ্যই করতে হবে। উল্টো যেটা সরকার করছে, যে আগের যে চুক্তিগুলি ছিল সেই চুক্তি অব্যাহত থাকবে, সেই চুক্তি অনুযায়ী প্রকল্প অব্যাহত থাকবে, সেটা আদানি এবং অন্যান্য, সেটাই আমরা দেখতে পাচ্ছি। সরকারের অবস্থানটা হচ্ছে এখন যে আগেকার যে সমস্ত প্রকল্প হাসিনা আমলে হয়েছিল সেগুলি তারা অব্যাহত রাখবে। যেগুলি বিভিন্নভাবে যেগুলি নিয়ে সমস্যা হয়েছিল বা আপত্তি উঠেছিল বা অভিযোগ উঠেছিল, সেগুলির কোনো পর্যালোচনা যথাযথভাবে হচ্ছে না কিংবা সরকার প্রকাশ করছে না। এটা আমাদের একটা সমালোচনা, একটা অন্যতম জায়গা। স্যার, তাহলে আপনার কি মনে হয় এই সরকার আপনাদের যে কাঙ্ক্ষিত সরকার হওয়ার কথা ছিল সেটি হয়নি? বৈষম্যহীন বাংলাদেশের একটা প্রত্যাশা কিংবা একটা গণতান্ত্রিক, আমরা যেমন গণতান্ত্রিক অন্তর্বর্তী সরকারের রূপরেখার কথা বলেছিলাম আমরা, যেটা আপনি বললেন প্রথমে, আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে এটা দেওয়া হয়েছিল, এবং সেই অন্তর্বর্তী সরকারের রূপরেখার মধ্যে ওইটাই মূলত ফোকাস ছিল যে শেখ হাসিনা সরকার চলে গেলে আমরা তো নিশ্চিন্ত হতে পারি না যে অগণতান্ত্রিক কিংবা বৈষম্যবাদী শক্তি আবার আরো বেশি শক্তিশালী হবে কিনা, কারণ তারা তো তৈরি হয়েছে, তারা এত বছরে তো তাদের মধ্যে অনেক শক্তি জমা হয়েছে। তো সুতরাং গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হতে পারে সেটা নিয়ে আলোচনা, তো সেই ক্ষেত্রে অনেক ঘাটতি আছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্যবাদী যে সমস্ত শক্তি তাদেরই তৎপরতার দাপট দেখা যাচ্ছে। সুতরাং বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ দেখতে গিয়ে, বাংলাদেশের স্বার্থ দেখতে গিয়ে আমাদেরকে যে এখনো লড়াইয়ের মধ্যে থাকতে হবে, এটা আমরা বুঝতে পারছি। জি, শেষ করবো। নিজুম মজুমদার যদি শেষ কিছু বলতে চান। প্রথমে আপনার একটা কথার প্রতিবাদ আমাকে করতেই হয়। আপনি বলছেন যে আমি বেশি সময় নিয়ে ফেলেছি। আপনি যদি আমাকে একটা পুতুলের মতো এখানে দাওয়াত দিয়ে থাকেন তাহলে এটা আমার জন্য অপমানজনক, কারণ এখন পর্যন্ত যে 50 মিনিট হয়েছে আপনি বাসাতে গিয়ে দেখবেন আমি কতক্ষণ কথা বলেছি। আই এম নট এ ডগ, রাইট? আমি কোনো একটা প্রোগ্রামে পুতুলের মতো বসে বসে কারো চেহারা দেখার জন্য এখানে আসিনি, কথা বলার জন্য এসেছি। এটা আমি খুব অপমানিত ফিল করেছি। আচ্ছা, আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে খুবই আশ্চর্য একটা ব্যাপার যে 2 বা 3 অগস্ট আমরা শিক্ষক নেটওয়ার্কের মাধ্যমে দেখেছি অন্তর্বর্তীকালীন রূপরেখা, যেটা আনু ভাই মাত্র বললেন যে তারা ওই আমিও সেই সংবাদ সম্মেলনটা 4 তারিখে আমি সেই সংবাদ সম্মেলনটা দেখেছি। মজার ব্যাপার হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কিছুই বাংলাদেশের সংবিধানে নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল হয়েছে একটা আইনের বলে, যেটা পেন্ডিং ছিল, যেটা এখন পেন্ডিং আছে, আসলে রিভিউ পিটিশনে আছে, কোনো কিছু ছিল না। এই যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলছি, গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বললে একটা অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা মদত দিচ্ছি পিপলস ডিমান্ড বলে, যেটাকে চাওয়ার কোনো ধরনের পদ্ধতিও হয়নি, যে একটা গণভোটের আয়োজন এখনো পর্যন্ত হয়নি গত 9 মাসে, যেটা চায় কি চায় না, যেটা সুযোগ ছিল। আচ্ছা, নাম্বার 1 এটা হচ্ছে আমার জায়গাটা। 2 নাম্বার হচ্ছে যে কোনো চুক্তির কথাই বলা হচ্ছে না কেন আনু ভাইকে, আদানির চুক্তির কথা, রামপালের কথা, উনি যে কথাটা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ আওয়ামী লীগ আমলের যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওনাদেরকে এটা নিয়ে কথা বলতে হয়েছে, ওনারা একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, একটা সময় লেগেছে লং মার্চ করার জন্য। ফেয়ার এনাফ, আই আন্ডারস্ট্যান্ড, এটা আমি বুঝতে পেরেছি। কিন্তু এই যে দাবি দাওয়াগুলো যেগুলো ছিল 5ই অগাস্টের পরে, এই দাবি দাওয়াগুলোকে বাতিল করা কবে হবে? যেমন 4 তারিখে আমরা দেখেছি যে নিজেরা উদ্যোগী হয়ে একটা রূপরেখা দিয়েছে, এখনো পর্যন্ত কোনো সংবাদ সম্মেলন ডেকে ওই শিক্ষক নেটওয়ার্কের কি কোনো রকমের আপনি রূপরেখা দিতে দেখেছেন যে আমরা এইটা চাই? ব্যক্তিগত স্ট্যাটাস তো যে কেউ লিখতে পারে, হ্যাঁ, এটা অ্যাপ্রিসিয়েট করা যায়, অ্যাটলিস্ট উনি লিখছেন, অনেকে তো লেখেনও না। কিন্তু এই যে স্বপ্রণোদিত হয়ে সুমোটো করে, যেটাকে আমরা বলি, নিজে এসে দলবল নিয়ে টিচারদেরকে নিয়ে একটা রূপরেখা দেওয়া, এইটাও তো আমরা কোনো আলটিমেটাম দিতে দেখিনি। লং মার্চেই যে সবকিছু নিরূপিত হয় তাও তো না। নাম্বার 2 নাম্বার 3 হচ্ছে যে বারবারই আমরা বলছি যে এই বৈষম্য এখনো দূরীভূত হয়নি, আমাদেরকে মনে হয় আন্দোলন আরো চালিয়ে যেতে হবে। কিন্তু একটা বারের জন্য এই যে এককভাবে করিডোরের সিদ্ধান্ত, এককভাবে ডিপি ওয়ার্ল্ডকে বন্দর দিয়ে দেওয়ার সিদ্ধান্ত, এই যে এককভাবে একনেকে প্রায় 8,000 কোটি টাকা ডিপসির জন্য এক্সট্রা পাস হওয়া, এই যে আপনার পাকিস্তানের জাহাজ আসলো সেটাকে টেস্ট না করে বন্দর থেকে সরিয়ে দেওয়া, এই যে বন্দরের জন্য একটা হুমকি, বন্দর কমিটি একটা বিবৃতি দিয়েছে যে পাকিস্তানের মালামালটা রেড জোন থেকে যে করা হয়েছে ঠিক কিসের ভিত্তিতে বা কেন, এটার ব্যাখ্যাটা কি জানতে চাওয়া হয়েছে? আমি অন্ততপক্ষে দেখিনি। তো আলটিমেটলি আমি যেটা বুঝলাম এখনো পর্যন্ত সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন একটা পাঞ্চিং ব্যাগ ছিলেন। এই হাঁটলাম,
বাতাস খেতে বেরোলাম, একটা ঘুষি দিয়ে দেওয়া যায়। উনি ছিলেন একটা পাঞ্চিং ব্যাগের মতো। উনাকে যখন তখন বা মানে মাননীয় প্রধানমন্ত্রী বলতে আমি বুঝাচ্ছি আওয়ামী লীগ সরকার, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের একটা সরকার ছিলাম, তাদেরকে যখন তখন একটা ঘুষি দেওয়া হতো। কারণ আমরা তো আনু মোহাম্মদ ভাইকে গিয়ে অ্যাটাক করতে যাব না, আমরা গিয়ে তাদেরকে উৎখাত করতে যাব না, আসলে ওটা জানেন। কিন্তু আনু ভাই এটা জানেন যে আজকে যদি তিনি বলেন যে আপনারা স্বৈরাচার, আপনারা এই করেছেন, আপনারা জবাই করেছেন, হত্যা করেছেন, আপনারা মানুষের আপনাদের উপর আশা ছিল সেটা শেষ হয়ে গেছে, আপনারা আসলে জোচ্চোর চোর, আপনারা টাকা পাচার করছেন, বিটকয়েন পাচার করছেন, আপনারা সম্পদ পাচার করেছেন, আপনাদের নামে একটা মামলাও নাই, সবার নামে মামলা, খালি আপনাদের নামে মামলা নাই, এইটা বললে আনু ভাইয়ের বাড়িতে এসে ভেঙে দিয়ে যাবে। হয়তো বা এই ভয়টা উনার আছে। 32 নম্বর যখন ভাঙলো, আনু ভাই 3 লাইনের একটা স্ট্যাটাস লিখেছেন, মনে হলো যে একটা কোর্স, জানি না, আমার কাছে মনে হয়েছে, বাট লিখেছেন তো, অ্যাটলিস্ট আমি উত্তর প্রজন্মে বলতে পারবো দ্য গ্রেট আনু মোহাম্মদ তিনি একটা স্ট্যাটাস লিখেছেন। কিন্তু এই যে নাগরিক কমিটি, এই যে মাহা মির্জা, কল্লোল মোস্তফা, মানে 13 হাত লম্বা লম্বা স্ট্যাটাস বা 13 হাত লম্বা যে কলাম লেখে, কই আমি তো কল্লোল মির্জা, মাহা মির্জা বা সর্বজন কথা, আনু মোহাম্মদকে আমি পুরো তীব্র প্রতিবাদ করতে দেখলাম না। আমরা না হয় প্রতিবাদ করতে পারছি না, কই নাগরিক আন্দোলন তো একটা মার্চও করলো না 32 ভাঙার সময়। হ্যাঁ, এখন এই কথাটা কেন বলছি, উনাদের কি দায় পড়েছে, টাকা পড়েছে কি না? কোনো টাকা পড়েনি। সমস্ত টাকা বাংলাদেশ আওয়ামী লীগের। খুন করেছি আমরা, মহাত্মা গান্ধীর ছাগল চুরি করেছি আমরা পলাশির যুদ্ধ লাগিয়েছি, আমরা সবকিছু আমরা করেছি। সমস্ত দায়, যে ভুল স্বীকারের কথা বলছে, সমস্ত ভুল আমাদের। পৃথিবীতে যা কিছু ঘটে গেছে আমাদের, ভবিষ্যতে যা হবে ওই একটাই কথা বলবে, এটা হচ্ছে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ধারাবাহিকতা। তাহলে আজীবন আমাদেরকে শুনতে হবে। তাহলে যে ওরা যে বলছে স্বাধীনতা 2.0, তবে স্বাধীনতা 2.0 কেন বলছে? ওদেরকে কেন বলছি না মব সন্ত্রাসী? ওরা তো জবাই করছে, ওরা তো স্বীকার করছে। সো আলটিমেটলি যেটা আমি বুঝতে পারলাম, যে আনু ভাইদের যে দুঃখ, এটা খুবই সিলেক্টিভ দুঃখ। অর্থাৎ উনারা কোনো কোনো জায়গাতে ব্যথা পায়, কোনো জায়গাতে ওনারা ব্যথা বোধ করেন না, নাম হয়ে যায়, মানে অবশ হয়ে যায় ওনাদের শরীর। ওনারা তখন বলে ব্যথা, আমি তো অবসর গ্রহণ করেছি, এখন তো তরুণদের সময়, আসলে এটা তো ওরা করবে, এটা তো প্ল্যান হচ্ছে, 3 বছর পরে হবে, আমরা এখন পেপার ওয়ার্ক করছি। দেখেন, যুক্তি দিলে অনেক কিছু যুক্তি দেওয়া যায়। এখন আমি আইনের কথা যদি বলি, তাহলে যেটা আমাকে সাধারণত শুনতে হয় যে এই যে উনি আইনের কথা বলে, উনি তো লয়ারের কথাই বলে, এটা আমাকে সবসময় শুনতে হয়, অল দ্য টাইম। কিন্তু এগুলো তো আইনের কথাই, এন্ড অফ দ্য ডে তো পুরো ঘটনা তো আইনের কথা। সহজেই আওয়ামী লীগের ক্ষেত্রে বলে দেওয়া যায় যে তারা টাকা পাচার করেছে, এই করেছে, সেই করেছে। কই, ওরা যে বিটকয়েনে আমরা দেখতে পেলাম এত কোটি কোটি টাকা, আমরা যে দেখতে পেলাম তানভীর নামে একটা ছেলে পাঠ্যপুস্তক আজ পর্যন্ত ওইটার সে কত টাকা মেরেছে ওইটার পুরো কন্ট্রাক্টটা নিয়ে, এখনো পর্যন্ত বাচ্চারা কাগজ পায়নি, বই পায়নি, এখনো পর্যন্ত স্কুলে তারা যেতে পারছে না, আপনার বইয়ের জন্য পড়ালেখা করতে পারছে না, স্কুলে না পড়ালেখা করতে পারছে না। তো আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাম দলের জন্য একটা পাঞ্চিং ব্যাগ। কারণ বাম দল জানে যে আওয়ামী লীগকে সমালোচনা করা যায়, বলা যায়, এইটাই, এগুলো খুবই আক্ষেপের কথা। আমার কাছে, আমি এত কথা অন্য কেউ হলে বলতাম না, যেহেতু আনু মোহাম্মদ আমার কাছে উনি লেজেন্ডারি চরিত্র, আমার কাছে খারাপ ভালো মিলে ইতিহাসে উনি কোনো না কোনো ভাবে টিকে থাকবেনই। কিন্তু এটা দুঃখজনক যে আজকে উনাদের মতো মানুষ থাকার পরও আমি খুবই, ঠিক আছে আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না কেন, 100 বার করবে, 100 বার বলবে, সেটা আমরা শুনবো, পাল্টা মতামত দিব। কিন্তু আমাদের ভালো লাগতো যে আনু মোহাম্মদ যদি তার নাগরিক কমিটিকে নিয়ে আজকে একটা লং মার্চ করতো যমুনা বরাবর, যে এগুলা মানি না, এগুলা হতে পারে না, তাহলে আমাদের একটু ভালো লাগতো। এখন আমাদের কাছে মনে হচ্ছে ওনারা পেপার ওয়ার্ক করছেন, 3 বছর পরে নিশ্চিতভাবে ওনারা আন্দোলন করবেন, আমি এই আশাবাদ ব্যক্ত রাখি। অনেক ধন্যবাদ। নিজম মজুমদার ওই খোঁচা মারার অভ্যাসটা থেকেই গেল, কিন্তু এই কথাগুলো ঠিক সুবিচার হলো না। কারণ আওয়ামী লীগের 15 বছরের শাসক, 15 বছরের মধ্যে 10 বছর হচ্ছে অনির্বাচিত সরকার, মেয়াদ উত্তীর্ণ সরকার। তো তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের সাপোর্ট বেস। অনির্বাচিত কিভাবে, এটা এখন তো আরেকটা আলোচনা চলে যাচ্ছে, কিভাবে অনির্বাচিত? 2014 2018 কনস্টিটিউশন অনুযায়ী ইলেকশন হয়েছে, হ্যাঁ কনস্টিটিউশনে যেভাবে আছে হবে না মানুষ। যাই হোক, আমার মন্তব্য বললাম, আপনি বলবেন যে নির্বাচন হয়েছে, সেটি সমস্যা। এই সময়কালে এটা আমি তো সংবিধানের বাইরে কোনো কথা বলছি না। হ্যাঁ, এই পুলিশ, আর্মি কিংবা র্যাব, তারপরে হেফাজতে ইসলামের মতো বিভিন্ন সংগঠন, এগুলিকে নানানভাবে প্রোটেকশন এবং প্যাট্রোনাইজ করে যেগুলি হয়েছে, এবং এই যে বিভিন্ন ধরনের ব্যবসায়িক গোষ্ঠী,
সেটা তো স্বীকার না করলে হবে না। এবং এইটা 15 বছরের যে প্রভাব, সেই প্রভাব থেকে সেটার একটা ধারাবাহিকতা থাকে। আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে মুক্তিযুদ্ধের চেতনা, যেটা আমি 2রা আগস্টে বলেছিলাম, যে মুক্তিযুদ্ধের একটা আওয়ামী লীগ যে মাত্রায় ক্ষতি করেছে মুক্তিযুদ্ধ চেতনা, সেটা আর কেউ করতে পারেনি। কারণ এই মুক্তিযুদ্ধের চেতনা একটা ব্যানার লাগিয়ে কিংবা সেটাকে বর্ম হিসেবে ব্যবহার করে যে কাজগুলি করেছে, এটা মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ বিরোধী। তো সেই কারণেই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী গত 9 মাসে তো দেখলাম না অন্য কেউ এসে মুক্তিযুদ্ধকে ধারণ করবে। এটাই আমি এটা বলতে যাচ্ছিলাম আসলে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ ধারণ করার মতো শক্তি বাংলাদেশের দুর্বল হয়ে গেছে। এবং যেটা নিজম বললেন যে আওয়ামী লীগের সমালোচনা করলে কোনো আক্রমণ হইতো না, আমি নিজে আক্রান্ত হয়েছি। আয়না ঘরের মতো ঘটনা ঘটেছে, বহু রকম বন্দী, গুম, খুন, তার শেষ নাই, ক্রস ফায়ার হয়েছে। এগুলি তো অস্বীকার করলে হবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক নিয়ে নিজম যেটা বললেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এই মাত্রায় যে সক্রিয় হলো, সেটা হলো শিক্ষার্থীদের উপরে যখন পাইকারি আক্রমণ হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জায়গায়, সেই সময় তাদের পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক সক্রিয় হয়। এবং সেই পাইকারি মামলা হচ্ছে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক থেকে 4 তারিখ সরকারের রূপরেখা দেওয়াই হয়েছিল এই আশঙ্কায় যে এটা অগণতান্ত্রিক শক্তি নানা রকম ভাবে সমাজে আছে, তাদের উত্থান হবে। এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক কিছু করেন, এটা একদমই ভুল কথা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এরপরে তাদের অবস্থান প্রকাশ করেছে, এরপরে ক্রিটিক করেছে, এরপরে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের তৎপরতা আছে। মাহমির্জা কল্লোল মোস্তফা লেখেন না, এটা আমি খুবই অবাক, কারণ মাহমির্জা কল্লোল মোস্তফার লেখা সারাক্ষণই প্রকাশিত হচ্ছে এবং সেগুলি পাবলিকলি সমস্ত জায়গায় প্রকাশিত হয়। এবং গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে এর মধ্যে প্রেস কনফারেন্স, সভা সমাবেশ অনেকগুলো হয়েছে, যে সমস্ত ইস্যুগুলো আপনারা বললেন সেগুলিকে কেন্দ্র করে। সুতরাং আমাদের দিক থেকে সক্রিয়তা আগে যেমন ছিল, এখনো সেই সক্রিয়তাই থাকতে হচ্ছে এবং থাকবো আমরা। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা কোনো মহান কিংবা বিশেষ কোনো ঘটনা না। সাধারণ নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করব, এই আমরা বলতে পারি। বুঝতে পেরেছি। আসলে যে শিরোনামটি আমি করেছি যে জুলাই কি দিল কি নিল, আসলে কোনো কিছুই পেল না, একটা ঘোড়ার ডিম হলো আর কি। যেহেতু আনু স্যার বললেন যে এই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে, তাই না? এটা আসলে আমাদের কিছুই দিল না, বরং আমি তো বোধ করি আমার ইতিহাস, আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। ফলে আমরা আসলে মানে এতগুলি প্রাণ গেল যাকে তাড়ানোর জন্য, যাদেরকে তাড়ানোর জন্য, বিনিময়ে আসলে আমরা কিছু তো পেলামই না, যতটুকু আমাদের ছিল। সেই চক্রান্ত সফল হবে না। এবং আওয়ামী লীগের মধ্যে যারা লেখক, শিল্পী, বুদ্ধিজীবী ছিলেন, তারা যদি আগে একটু সরব থাকতেন, একেবারে যদি ধস না নামতো, তাহলে পরিস্থিতি এত খারাপ হতো না। তাদেরকে আমি এখনো অনুরোধ করি যে তারা যেন এখন একটু সরব হন এবং কথাবার্তা বলেন, তাহলে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের ভবিষ্যৎটাকে যথাযথভাবে অগ্রসর করতে পারবো। স্যার, বাংলাদেশে কেউ তো এখন কথা বলতে পারছে না, সবাই আতঙ্কিত। আমি একটা গেস ঠিক করতে পারি না বাংলাদেশের, বলে যে তারা ভয় পায় যে কখন এসে মেরে ফেলে যায়। আপনি জানেন আজকেও একজন পুলিশ কর্মকর্তার মরদেহ পাওয়া গেছে তার চেয়ারের উপর বসা। কেউ কথা বলতে ভয় পায় স্যার। হ্যাঁ, ভয় পাইলে, ভয় পাওয়ার, এটা আওয়ামী লীগ আমলেও বলতাম, এখনো বলি, ভয় পেলে বা আতঙ্ক ছড়ানো আওয়ামী লীগের দোষ। আওয়ামী লীগের। আর আপনি যেভাবে বললেন, এটা তো আসলে এইভাবে পুরো জিনিসটাকে টুইস্ট করা ঠিক না। আওয়ামী লীগ সবকিছু করেছে, সব অপরাধ করেছে, সেটা তো না। আওয়ামী লীগ কিন্তু 15 বছরের একটা দীর্ঘ সময়, সেটার দায়িত্ব আওয়ামী লীগকে নিতেই হবে। এবং সেই সময় যদি লেখক, সরব থাকতেন, সেই সময় যদি সবাই লাভে লোভে আত্মসমর্পণ না করতেন, তাহলে আওয়ামী লীগও হয়তো এত ভুল করতো না এবং তখন হয়তো পরিস্থিতিটা অন্যরকম থাকতে পারে। সেইটা এখনো ওই মাত্রা যেন না থাকে। আর ভয় দূর করার জন্য প্রধান কাজ হচ্ছে সরব থাকা, সক্রিয় থাকা। নিষিদ্ধ করার কথা বলছে, সেটা তো যারা বলার তারা তো বলবে, এটা তো বলে। নিষিদ্ধ করে যে কোনো লাভ হয় না, সেটা তো জামাতে ইসলাম দেখেই বোঝা যাচ্ছে। নিষিদ্ধ করলে রাজনীতি চলে যায় না, সমাজের মধ্যে রাজনীতি থাকে। রাজনৈতিকভাবে মোকাবেলা করা, মতাদর্শিকভাবে মোকাবেলা করাই হচ্ছে প্রধান। সেই শক্তিটা অর্জন না করলে তো আমরা যারা জনস্বার্থ বিরোধী গোষ্ঠী, তাদেরকে থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করতে পারবো। তো ঠিক আছে, শেষ করি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাদের আজকে সময় দিয়েছেন। নিজুম মজুমদার, আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। শেষ পর্যন্ত ওই কথাই হইল আসলে যে যা হয়ে গেছে তো হয়ে গেছে, এখনো সময় আছে আমাদের ঘুরে দাঁড়ানোর, এখনো সময় আছে। আমরা যে অন্যায় অবিচার চলছে
শুধুমাত্র এই 9 মাসে নয়, আমি আনু মোহাম্মদের সঙ্গে যুক্ত করে বলি যে এর আগেও গত আওয়ামী লীগের আমল থেকে শুরু করে তারও আগে যদি যাই, গত 53 বছরে স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময় অনেক অন্যায় অবিচার আমাদের হয়েছে, কিন্তু আমরা এইবার যেন একটু নিজেদেরকে সংশোধন করতে পারি, নিজেদের পথটিকে আমরা যেন নিজের ভালো অন্তত বুঝতে শিখি এবং সেই মতো আমরা অগ্রসর হতে পারি, এই প্রত্যাশা আমি রাখছি। বাংলাদেশের মানুষের জয় হোক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।